হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহনাফ ফ্রম কিউডি আইএলস অ্যান্ড আজকের আমাদের ভিডিওটা হচ্ছে স্পেশালি কিছু মানুষের জন্য যারা হচ্ছে সেলফ প্রিপারেশন নিচ্ছেন অ্যান্ড এমন অনেকেই আছে যারা জব করেন কিংবা ব্যস্ততার কারণে হচ্ছে সেই সময়টুকু দিয়ে নিজের প্ল্যানটুকুকে স্ট্রাকচার করতে পারছেন না। তো আপনাদের জন্য আজকে যে নিউজটা আছে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা 30-ডে প্ল্যান, যেটা ফলো করলে আমরা একদম ডে টু ডে আপনাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিব, স্পেশালি যারা নিজে থেকে পড়ে শিখতে চান। অনলাইনে অনেক জায়গায় রিসোর্সেস আছে, অনেক জায়গায় অনেক ছড়ানো ছিটানো রিসোর্সেস আছে, বাট আমরা হচ্ছে আপনাদের জন্য রিসোর্সগুলোকে অ্যান্ড কীভাবে পড়বেন, কতটুকু পড়তে হবে, কোন দিনে কতটুকু, সব কিছুকে একত্র করে একটা ভিডিওতে নিয়ে এসেছি। সো এই ভিডিওটা দেখলে আপনাদের সেলফ প্রিপারেশনের জন্য, স্পেশালি যারা হচ্ছে ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারছেন না খুব একটা ভিডিওতে আপনাদের কিন্তু অনেক বড় একটা হেল্প হয়ে যাবে। সো আপনারা পুরো ভিডিওটা একটু আমার সাথে থাকুন, আমি বেশি সময় নেব না আপনাদের, অবশ্যই আমিও চাই আপনারা হচ্ছে অল্প সময়ের মধ্যে দ্য বেস্ট থিং ইউ গাইস ক্যান গেট, ওই জিনিসটাই পান আপনারা। সো লেটস গেট টু দ্য ভিডিও। আচ্ছা, সো আমাদের যে প্ল্যানটা থাকবে সেই প্ল্যানটা 4টা ফেজে বিভক্ত থাকবে। এখন ফেজগুলো খুবই র্যাশনাল লজিক্যাল ওয়েতে ফেজগুলো ক্রিয়েট করা, অ্যান্ড এই ফেজগুলোর রিজন কি বিহাইন্ড, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড অল দ্য ফেজেস, আমি আপনাদেরকে হচ্ছে সেগুলো একটু বলি। সো প্ল্যানটা যেহেতু 4টা ফেজে বিভক্ত থাকবে, সেই 4টা ফেজ হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফেজ ফার্স্ট অফ অল, দেন হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, দেন আমাদের ইন্টেন্সিভ প্র্যাকটিস, অ্যান্ড দেন আমাদের ফাইনাল রিভিশন। এখন আমি একটু ছোট করে আপনাদেরকে বলে নিই যে আইএলসের জন্য প্রিপারেশন নিতে কিন্তু বেশি কিছু লাগে না। এখন এটা হয়তো মুখে শুনে লাগতে পারে যে মানে কি বলতেছেন, বেশি কিছু লাগে না কিভাবে। আমার কথা হচ্ছে ইটস জাস্ট দ্য ওয়ে ইউ সি থিংস। আপনি যেভাবে জিনিসগুলোকে দেখবেন জিনিসগুলো সেভাবেই হবে। যেমন ফর এক্সাম্পল, যদি কুইক একটা এক্সাম্পল নিয়ে আসি বিফোর গেটিং টু দ্য টেকনিক্যাল পার্টস, আমি একটা ছোট এক্সাম্পল যদি দেই আপনাদেরকে, যে দুইটা মানুষকে যদি আপনাদের সেম কাজ করতে বলা হয়, যে মানুষটা ওই কাজটাকে সহজ করে দেখতেছে আর একটা মানুষ ধরেন কাজটাকে সহজ করে দেখতেছে আর আরেকটা মানুষ হচ্ছে কাজটাকে খুবই ডিফিকাল্ট ওয়েতে দেখতেছে। এখন দুইটা কাজই কিন্তু সেম, কিন্তু যে কাজটাকে সিম্পল বা সহজ ওয়েতে দেখতেছে সেই কিন্তু কাজটা ভালো করতে পারবে, সেই কাজটা আরও এফেক্টিভলি করতে পারবে, সেই কাজটাকে নার্ভাসনেস ছাড়া করতে পারবে। বাট হোয়াটস দ্য ডিফারেন্স? দুইটা কাজ তো একই, তাহলে একজন কেন ভালো করতে পারতেছে আর আরেকজন কেন পারতেছে না? ইট অল কামস ডাউন টু দ্য মাইন্ডসেট। সো আপনি যদি আইএলটিএস এক্সামটাকে একটু সিম্পলি দেখার ট্রাই করেন, ইফ ইউ থিঙ্ক অফ ইট অ্যাজ আ সিম্পল এক্সাম, যে এটা জাস্ট আমার ইংলিশ স্কিলটাকে ইভ্যালুয়েট করবে। সো আমি যদি সেটার জন্য প্রপারলি প্রিপারেশন নেই, আমার এক্সাম কঠিন হবে বা খারাপ হবে কেন? মাথায় সবসময় জিনিসটা এভাবে রাখবেন যে এনিথিং ক্যান বি লার্নড, এনিথিং ক্যান বি মাস্টার্ড টু আ সার্টেন লেভেল অফ কোর্স। সো করতে পারবেন অবশ্যই। আচ্ছা দেখেন, সো ফাউন্ডেশন ফেজটা কি? ফাউন্ডেশন ফেজটা হচ্ছে একদম মানে স্টার্টিং ফেজটা, যে আমরা একদম মাত্র শুরু করছি, ঠিক আছে? এখন ফাউন্ডেশনে আপনার কিন্তু বেসিক্সগুলো জানতে হবে। সো ফাউন্ডেশন সম্পর্কে যেটা আমি বলি, আপনি দৌড়ানোর আগে আপনার হাঁটা শিখতে হবে। ফাউন্ডেশনটা কাইন্ড অফ এরকম, আপনার হচ্ছে আগে কিছু ইংলিশের কিছু বেসিক স্টাফ শিখে নিতে হবে, বা আইএলটিএস কীরকম হয়, এক্সামটাতে কি কি আসে, কোন টাইপের প্রশ্ন আসে। দেখেন, আপনি যখন জানতে পারবেন যে এই টাইপের প্রশ্ন আসে আমার, তখন কিন্তু আপনি ওই টাইপের কোয়েশ্চেন্সগুলোর জন্য প্রিপেয়ার করতে পারবেন। সো আগে হচ্ছে আইএলটিএস এক্সামটা সম্পর্কে জেনে নিতে হবে, যে আইএলটিএস এক্সামটা কীরকম, কীভাবে, কী কী প্যাটার্নের কোয়েশ্চেন থাকে, আমার কি কি প্র্যাকটিস করতে হবে, হাউ শুড আই প্র্যাকটিস, কতটুকু সময় নিয়ে আই শুড প্র্যাকটিস, বা কীভাবে আই শুড প্র্যাকটিস, এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে মাথায়, ঠিক আছে? সো আমি ইনজেনারেলি আপনাদেরকে প্রথমে বলে দিই যে আইএলটিএসের যতগুলো মডিউল আছে সবগুলোকে একটু কনভেনশনাল ওয়েজ বাদেও অন্যান্য ওয়েতে প্র্যাকটিস করা যায়। এখন সেই ওয়েগুলো কি আমি একটু আপনাদেরকে বলে দিই। কনভেনশনাল ওয়েজগুলো হচ্ছে ধরেন ক্যামব্রিজের বই দেখে প্র্যাকটিস করা বা বড় বড় বই পুস্তক দেখে প্র্যাকটিস করা, আপনারা হচ্ছে সেটা করতে পারেন। কিংবা আরেকটা খুবই বেসিক অ্যান্ড ইজি ওয়ে আছে। ফার্স্টে হচ্ছে আপনি দেখেন, প্রত্যেকটা পার্টের ব্যাপারে যদি একটু ছোট করে বলি, এগুলো আনঅর্থোডক্স মেথড। সো এগুলো আপনারা ট্রাই করতে পারেন চাইলে, অ্যান্ড ইটস নট লাইক দে ডোন্ট ওয়ার্ক, দে অ্যাকচুয়ালি ওয়ার্ক, বিকজ আমার ক্ষেত্রেও সেগুলো কাজ করেছে। অ্যান্ড আমি নর্মালি যে এই প্ল্যানের ওয়েগুলোর পাশাপাশি এই জিনিসগুলো আপনারা করবেন, বিকজ এগুলো হচ্ছে আপনাদের সময় খাবে না। মানে যে ওয়েগুলোর ব্যাপারে এখন আমি বলবো, সেগুলো হচ্ছে যে দেখেন, আমাদের স্পিকিংয়ের জন্য দ্য বেস্ট থিং টু ডু ইজ স্পিক উইথ ইয়োর সেলফ। নিজের থটসগুলোকে হচ্ছে ইংলিশে আনতে ট্রাই করেন। দেখেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু ভাবি, মাথার মধ্যে এটা ওটা, সারাটা দিন আমরা এটা ওটা ভাবতেই থাকি, ঠিক আছে? এখন সারাদিন আমরা এটা ওটা ভাবতে ভাবতে ওই চিন্তাভাবনাগুলোকে যদি আমরা একটু ইংলিশে ট্রান্সফার করার ট্রাই করি, যেমন ফর এক্সাম্পল আমি আপনাদের ক্লাস নিচ্ছি এখন, ঠিক আছে?
এখন ক্লাস নিয়ে আমি ভাবতেছি যে আচ্ছা আমি বাসায় গিয়ে রেস্ট নিব বা ঘুমায় উঠবো। এই যে এরকম চিন্তা কিন্তু আমরা মানে অহরহর চিন্তা করি এরকম সারাদিনে। সো এই চিন্তাটাকে যদি আমি একটু ইংলিশে নেই এই জিনিসটাকে যে আই এম টেকিং আ ক্লাস নাও অ্যান্ড আফটার টেকিং দিস ক্লাস আইল গো হোম অ্যান্ড স্লিপ, মানে এই যে আমার এই চিন্তাটাকে, সো নিজের থটগুলোকে যখন ইংলিশে আনতে পারবেন তখন কিন্তু মুখ দিয়েও আস্তে আস্তে সেটা ইংলিশে চলে আসা শুরু করবে। আমরা বাংলায় এত ভালো কেন আর ইংলিশে আমাদের এত জড়তা কেন মুখ দিয়ে? কারণ আমাদের চিন্তাগুলো বাংলায় থাকে, আমাদের চিন্তাগুলো সারাদিন বাংলায় থাকে, সো আমাদের মুখ দিয়েও বাংলাতেই আসতেছে সবার প্রথমে। সো ইফ ইউ স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ ইউ উইল বি এবল টু স্পিক আউট দোজ থটস ইন ইংলিশ। সো এভাবে হচ্ছে বের হয়ে আসবে আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে একটা বেসিক প্র্যাকটিস স্পিকিংয়ের জন্য, সবচেয়ে প্রথম বেসিক প্র্যাকটিস এটা। আর তারপর হচ্ছে কি, তারপর আমরা একটু রিডিংয়ের দিকে যাই। রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে নন কনভেনশনাল ওয়ে বলতে পারেন, সেটা হচ্ছে যে বই পড়বেন, বেশি বেশি করে বই পড়বেন। কীরকম বই পড়বেন? যে কোনো গল্পের বই পড়তে পারেন। কারণ দেখেন, কনসেপ্টটাকে আমি ম্যাচ করাই দিই আপনাদের। কনসেপ্টটা হচ্ছে যে আপনারা ফার্স্ট অফ অল একটা বই যখন পড়তেছেন, একটা বইয়ের মধ্যে আপনি যদি এক পেজ পড়ে পরের পেজে চলে যান সাডেনলি, এক পেজ পড়ে যখন পরের পেজে সাডেনলি চলে যাবেন, তখন আপনার কি হবে? তখন আপনার হচ্ছে, যদি ফার্স্ট পেজটা আপনার না বোঝা থাকে, আপনি কিন্তু সেকেন্ড পেজে গিয়ে ইউল গেট লস্ট। আপনি কোনো স্টোরি বুঝতেছেন না, বিকজ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট পেজ। সো এই প্রবলেমগুলো আমি স্টার্টেড করতেছি কথা বলার টাইমে, রোজার মাস তো যেটা বলতে যাচ্ছিলাম। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট পেজ ইউ ওয়ন্ট গেট দ্য সেকেন্ড পেজ ইদার। এখন এই প্রবলেমটা কি আমরা রিডিংয়ের সাথে মিল পাচ্ছি? দেখেন, আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে আমরা যদি প্যাসেজটা না বুঝি, আমরা কি কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারবো না তো। সো দেখেন, একটা বইয়েও যে আপনার একটা পেজ থাকে, সেটাও কিন্তু একটা প্যাসেজের মতোই, ইটস জাস্ট আ স্টোরি। আপনাকে আইএলটিএসের ক্ষেত্রে কি কোনো রিসার্চ বা কোনো আর্টিকেল দিয়ে দিচ্ছে আর বইয়ের মধ্যে একটা স্টোরি। বাট দেখেন, ওভারঅল আপনার রিডিংয়ে ভালো করার জন্য আপনার কি ইংলিশের কম্প্রিহেনশন স্কিলটা দরকার না? সো বইয়ের ক্ষেত্রে কি, আপনি যদি একটা পেজ কম্প্রিহেন্ড না করতে পারেন, আপনার পরের পেজের কিছু বুঝতেছেন না, সো আপনি কিন্তু ওই পেজটা পুরোপুরি বোঝার চেষ্টা করবেন। এভাবে কিন্তু আপনার রিডিং স্কিলটা ডেভেলপ হবে। সো যত টেকনিক ট্যাকটিক আছে, যে আছে হেডিংয়ের জন্য এটা আগে করা ভালো, ট্রু ফলসের জন্য আগে এই জিনিসটা করা ভালো, এই যে যত টেকনিক অ্যান্ড অল দ্যাট, তার সবার আগে আমার দরকার কি, আমার বেসিক রিডিং স্কিলটা দরকার, যে আমি যেন প্রপারলি কম্প্রিহেন্ড করতে পারি একটা, মানে আমার সামনে যদি কোনো টেক্সট থাকে, আমি যেন ওই টেক্সটটা পড়ে বুঝতে পারি যে আমাকে কী বলতে যাচ্ছে। আর একটা বই পড়তে গেলে আমাদের কী হবে, আমরা যখন টেক্সটটা পড়বো আমরা বোঝার চেষ্টা করবো যে আরে এই গল্পের কাহিনীটা কী। সো রিডিংয়ের ক্ষেত্রে একটা হচ্ছে যে আপনারা একটু বই পড়বেন, ইটস এ ভেরি গুড থিং। আমি আমার রিডিং টেস্টের আগে, আমি যখন নিজে আইএলটিএস দিচ্ছিলাম, আমি আমার রিডিং টেস্টের আগে দের ইজ দিস বুক কাফকা অন দ্য শোর বাই হারুকি মুরাকামি, ইটস অ্যান অসাম বুক। এই বইটা আমি হচ্ছে পরীক্ষার আগের সপ্তাহে আমি জাস্ট এই বইটা পড়ছি। এটা ইংলিশ লিটারেচার না অ্যাকচুয়ালি, এটা জাস্ট ট্রান্সলেটেড, বাট খুবই ভালো একটা বুক। সো আপনারা এরকম যে কোনো ধরনের নভেল পড়তে পারেন, ইটস এ ভেরি গুড থিং। আচ্ছা, তারপর আমরা যদি আসি, আমরা লিসেনিংয়ের জন্য কী করবো এখন? আচ্ছা, লিসেনিংয়ের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনারা পডকাস্ট শুনবেন, ইংলিশে পডকাস্ট শুনবেন। মুভিজও দেখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাবটাইটেল ছাড়া দেখতে হবে। মানে সাবটাইটেল শুনেও দেখতে পারেন, যারা হচ্ছে যাদের একটু বুঝতে একটু ডিফিকাল্টি আছে ইংলিশ, সাবটাইটেল সহ দেখবেন ফার্স্টে, দেন হচ্ছে সাবটাইটেল ছাড়া দেখবেন। কারণ সাবটাইটেল ছাড়া দেখলে কি, আপনি নিজের লিসেনিং স্কিলটা টেস্ট করতে পারবেন ওইটার থ্রুতে। সো মুভিটাও এনজয় করতে পারছেন, আবার হচ্ছে নিজের লিসেনিং স্কিলটাও টেস্ট করতে পারছেন, মানে পুরো মানে এক ঢিলে দুই পাখি। সো আপনার দিনটাও ভালো যাবে, ইন্টারেস্টিং ওয়েতে দিনটা যাবে, আর আপনি হচ্ছে কি ভালো করে নতুন কিছু শিখেও যেতে পারবেন, অ্যান্ড আপনার লিসেনিং প্র্যাকটিসটাও হয়ে যাবে। ঠিক আছে? সো এইগুলো হচ্ছে লিসেনিং, রিডিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য। আর রাইটিংয়ের ক্ষেত্রে আসলে ইউ নিড টু রাইট মোর, দ্যাটস দ্য থিং। রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আরও বেসিক কিছু স্কিলস আছে, বাট রাইটিংয়ের ক্ষেত্রে মানে এরকম খুব একটা ফান ওয়ে নেই। সো রাইটিংয়ের ক্ষেত্রে ইউ গট আ প্র্যাকটিস আ বিট, যে নিজের থটসগুলোকে কীভাবে হাতে আনতে পারেন, নিজের চিন্তাগুলোকে কীভাবে হাতে আনতে পারেন। এখন এটার প্র্যাকটিসটাও আছে, কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে জার্নালিং করা। জার্নালিং করতে পারেন, যে নিজের চিন্তাগুলোকে কীভাবে গুছায় আপনি একটা ডায়েরিতে লিখতে পারছেন। সো জার্নালিং করলে আপনার ওইদিকে ওইটার থ্রুতে একটা রাইটিংয়ের একটা মোরলেস একটা প্র্যাকটিস হয়ে যাবে। সো এরকম বিভিন্ন ওয়েতে কিন্তু আপনি হচ্ছে ধরেন আপনার, ইফ ইউর আ পার্সন দ্যাটস ওয়ার্কিং রাইট নাও, আপনার ধরেন জব আছে বা সামথিং লাইক দ্যাট। সো আপনারা তো ধরেন রাতের বেলা বাসায় আসতেছেন, বাসায় এসে বা যারা ধরেন ইউনিভার্সিটিতেও পড়তেছেন, ভাই আমি আপনাদের ব্যাপারে বুঝি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস দিয়ে রাখে। এখন ওগুলা করে ভার্সিটির পড়া পড়বেন, নাকি আইএলটিএসের জন্য আবার 2টা বই নিয়ে বসবেন? আসলে হয় না।
আসলে অনেক প্যারা লেগে যায় বা মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন এভরিথিং অল এট ওয়ান্স। সো আপনাদেরকেও বলবো যে এই ওয়েজগুলো যে এগুলো একটু করতে থাকলে কি আপনার হচ্ছে বেসিক এই যে ফাউন্ডেশনাল যে লেভেলটা ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন এগুলো একটু আস্তে আস্তে ডেভেলপ হবে। সো ট্রাই অ্যান্ড সারাউন্ড ইউর সেলফ উইথ মোর ইংলিশ। এটা এমন না যে আপনি একটু চেষ্টা করতে হবে না, অবশ্যই একটু চেষ্টা করতে হবে। যেমন লিসেনিংয়ের ক্ষেত্রে যখন আপনি এই সাবটাইটেল সহ একটু পড়ার চেষ্টা করবেন বা সাবটাইটেল ছাড়া একটু কানে শুনে শুনে ওয়ার্ডসগুলো গেস করার ট্রাই করবেন, ইট উইল বি আ চ্যালেঞ্জ অ্যাট ফার্স্টে মনে হবে যে মুভিটা মজাই লাগতেছে না বিকজ আপনি কিছু বুঝতেছেন না, বাট একটু ট্রাই করে দেখলে দেখবেন যে ইট উইল ওয়ার্ক আউট সুন এনাফ। আচ্ছা, সো 4টা ফেজের ব্যাপারে তো আমি আপনাদেরকে বলেছি যে ফাউন্ডেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে কি ইন্টেন্সিভ প্র্যাকটিস আর ফাইনাল রিভিশন। আচ্ছা দেখেন, একটা জিনিস আপনাদেরকে বলি যে ইন্টেন্সিভ প্র্যাকটিসটা লাস্ট উইকে না কেন। এখন লাস্ট উইকে ইন্টেন্সিভ প্র্যাকটিস করা যে কোনো কিছুর জন্য হচ্ছে কি একটা ডেট্রিমেন্টাল এফেক্ট দেয়, মানে আপনাদের কি বলবো মাথারও খেয়ে ফেলবে জিনিসটা। পরীক্ষার আগে দিয়ে নিজেকে যত রিল্যাক্সড রাখা যায় তত রিল্যাক্সড রাখবেন। লাস্ট উইকটা হচ্ছে ফাইনাল রিভিশন, কি যে আপনি যে এতদিন প্র্যাকটিস করেছেন, এতদিন যে আপনি ইন্টেন্সিভ প্র্যাকটিসটা করলেন লাস্টের আগের উইকে, দেখেন ইন্টেন্সিভ প্র্যাকটিসটা হচ্ছে থার্ড পয়েন্টটা, যেটা হচ্ছে দিন কি 15 থেকে 21 পর্যন্ত, ঠিক আছে? সো 15 থেকে 21তম দিনে আপনি যেই মানে একদম টানা একদম পাগলের মতো প্র্যাকটিস করে যাবেন, বিকজ প্র্যাকটিস ইজ নিডেড টু ইমপ্রুভ। প্র্যাকটিস করে গিয়েছেন, সো লাস্ট উইকটাতে আপনি জাস্ট কী করবেন, সেই প্র্যাকটিসের থ্রুতে যেই জিনিসগুলো দেখতে পেরেছেন যে আচ্ছা আপনার এই জায়গাগুলোতে ভুল আছে বা এই জায়গাগুলোতে আপনার ভুল হয়ে যাচ্ছে বেশি বেশি, ওই জায়গাগুলো টার্গেট করে জাস্ট ইউ উইল ইম্প্রোভাইজ অন দোজ। আচ্ছা, সো দেখেন প্রতিদিনের রুটিনটা কি খুব খুব একদম মানে ধরেন এক্সট্রিম কিছু না, আমরা খুব একটা এক্সট্রিম কিছু রাখি নাই। 45 মিনিটস লিসেনিং, 45 মিনিটস রিডিং, আর 60 মিনিট হচ্ছে রাইটিং বা স্পিকিং, অ্যান্ড 30 মিনিট হচ্ছে ভোকাব বা গ্রামার রিভিউ করবেন। এখন যাদের গ্রামার স্ট্রং আছে বা গ্রামার রিভিউর অত সচরাচর দরকার নেই, তাদের তো অবশ্যই গ্রামার রিভিউটা স্কিপ করে দিতে পারেন। আপনি জাস্ট ডেইলি 15 to 20 মিনিটস ভোক্যাবস দেখবেন, ভোক্যাবস রিভিউ করবেন, নতুন নতুন ভোক্যাবুলারি অ্যাড করবেন নিজের ব্রেইনের মধ্যে। সো এই জিনিসগুলো করবেন। আর দেখেন এখানে জিনিসটা কি, এখানে দ্য মেইন থিং ইজ, এটা দেখে অনেকে ভাবতে পারেন যে এক্সেসিভ মানে অনেক বেশি প্র্যাকটিস, আপনারা যারা বিজি মানুষ আছেন তাদের কীভাবে এটা সম্ভব হবে। এখন ইউ ডোন্ট হ্যাভ টু ডু অল অফ দিস অ্যাট ওয়ান্স। এই যে ভোক্যাবের কথা যদি বলেন, ধরেন 30 মিনিটস আপনি একটু ভোক্যাবস প্র্যাকটিস করবেন বা 15 মিনিটস, আপনি ফোনে যদি একটা ভোক্যাব লিস্ট রাখেন, একটা পিডিএফ রাখেন, আপনি ইভেন ট্রাভেলিংয়ের টাইমে বা ট্রান্সপোর্টেশনে যখন আপনি পাবলিক ট্রান্সপোর্টে আছেন বা যেখানেই আছেন, আপনি তখন জাস্ট ফোনটা খুলে একটু পিডিএফটা পড়ে নিলে নতুন দুটো ওয়ার্ড শিখে ফেলতে পারবেন। সো মানে আমি নিজেও বুঝি তো, বিকজ আমিও আইএলটিএস দিছি হচ্ছে অনেক প্রেশারের মাঝখানে। সো আমিও মোরলেস এইভাবে পড়ছি। আমার এমনও হয়েছে যে আমি এক কাজ করতেছি, ওই কাজের মাঝখানে আমি ফোন খুলে বা ল্যাপটপ খুলে আমি একটু পড়েও নিছি, তারপর মানে এভাবে মেনটেন করে গেছি। সো ইটস নট গোয়িং টু বি দ্যাট হেকটিক, বিকজ 20 মিনিটস বা 15 মিনিট কিন্তু খুবই কম টাইম। 15 মিনিট চোখের পলকে চলে যায়। আরে ভাই দিন চলে যাইতেছে, আর আপনারা যদি ভাবেন যে 15 মিনিট অনেক বেশি টাইম, তাহলে তো হবে না। 15-20 মিনিট তো বেশি টাইম না। আচ্ছা, এরপর হচ্ছে কি ডেইলি নিজের কিছু টাইম ফাঁকা রাখবেন এই কয়েকটা সেশনের জন্য। এই যে বাকি যে কয়েকটা সেশন আছে, এগুলা লাগলে আপনি আলাদা আলাদা সময় নিয়ে করেন। সাপোজ বিফোর গোয়িং টু ওয়ার্ক বা বিফোর ডুইং ইউর স্কুল স্টাফ বা কলেজ স্টাফ বা ইউনিভার্সিটি স্টাফ, ওইসবের আগে আপনারা হচ্ছে কি সকালবেলা একটা টাইম ফ্রেম খালি রাখলেন যে আচ্ছা 40 মিনিটস আমি একটু খালি রাখলাম। এটা 45 না করে আপনারা 40 মিনিটও করে নিতে পারেন। আর 60 মিনিট হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিকিং, এটা 30-30 করে, বা আপনার মতো এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। ইভেন ইফ ইউ আর নট কেপেবল অফ ডুইং 40 or 45, আপনি জাস্ট লাগলে 30 মিনিটস করে করেন, কোনো সমস্যা নেই। 30 মিনিটস করে করেন। বাট হোয়াট আই এম ট্রাইং টু গেট, মানে আমি যে পয়েন্টটা বানাতে চাচ্ছি, দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার ইজ দ্যাট কনসিস্টেন্সি দরকার। আপনি সপ্তাহে আপনি যদি 5 দিন এরকম 20 মিনিট করে প্রত্যেকটা একটু করেন, আপনি যদি 20 মিনিটস বা 30 মিনিটস করে প্রত্যেকটা মডিউল একটু করে দেখেন, আর আরেকটা মানুষ ধরেন সে কি করে সপ্তাহে 7 দিন, মানে ধরেন 5 দিন পড়ে না, একদিন পুরো সারাদিন 24 ঘন্টা পড়ে, বুঝছেন? বা 24 ঘন্টা না, ধরেন 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে, ওইটা এফেক্টিভ না। দ্য মেইন থিং ইজ কনসিস্টেন্সি। আপনি কনসিস্টেন্সি যদি মেনটেন করেন, আপনি যদি অ্যাক্টিভলি এটার পিছনে ছুটে চান, অ্যাক্টিভলি যদি এফোর্ট দিতে থাকেন, তাহলে আপনার মাথায় যে আপনি যে পড়াগুলো পড়ছেন সেগুলো আপনার মাথাতেও থাকবে, আর সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের অনেক হেল্পও করবে। সো কনসিস্টেন্সি ইজ দ্য মেইন পয়েন্ট। আপনার এই জিনিসটা মেইনটেইন করতে হবে।
জাস্ট এমন না যে মানে এমন না যে ফেড আপ হয়ে যাচ্ছেন যে এত টাইম কিভাবে দিব, লাগলে এত টাইম দিয়েন না ভাই, কোনো সমস্যা নেই, ইটস নট দ্যাট মাচ অফ আ ম্যাটার, কোনো সমস্যা নেই। আপনি এত টাইম দিতে না চাইলেও সমস্যা নেই, বাট আপনি ডেইলি একটু করে সময় দেন। কোনো কিছুতে বেটার হতে হলে কনসিস্টেন্সি ইজ আ মাস্ট থিং। আপনার ডেইলি ওইটা হ্যাবিটে তৈরি করতে হবে, আপনার ওই রুটিনটা একদম মেনটেন করতে হবে। ইউ নিড টু বি ডিসিপ্লিন থাকতে হবে যে আচ্ছা আমি এই কাজটা করব মানে করবই ডেইলি। আমি সেটা 10 মিনিটের জন্য হলেও করি, 5 মিনিটের জন্য হলেও করি, জাস্ট ভোকাবের পিডিএফটা একটু খুলে খালি নজরও দিছি, এতটুকু যদি করেন তাও তো আপনি টাচ করতেছেন জিনিসটাকে। সো মেক শিওর যে এই কনসিস্টেন্সিটা থাকে। এটা ভাবেন না যে আচ্ছা আমি 3 দিন পড়ি নাই, 4 নাম্বার দিন বন্ধ আছে বা আমি ফ্রি আছি, আমি একদম ধুমায় 6 ঘন্টা পড়বো। এভাবে পড়া হয় না, ট্রাস্ট মি, এভাবে একদমই কি কোনো সাবজেক্টই পড়া হয় না। সো দ্য বেস্ট ওয়ে আই ক্যান সে টু ইউ গাইজ, দ্য বেস্ট ওয়ে ইজ যে ডেইলি জিনিসটা করবেন, ডেইলি করতে থাকেন। অল্প সময় হলে অল্প সময়ের জন্য করবেন, তাছাড়া আর যদি বেশি সময় দিতে পারেন তাহলে তো দ্যাটস বেটার। বাট এমন না যে 3 দিন না দিয়ে 4th দিনে গিয়ে সারাদিন পড়বেন, ডোন্ট ডু দ্যাট ওয়ন্ট বি ওয়ার্কিং। ওটা জাস্ট আপনাদেরই পরে মানে খারাপ এফেক্ট ফেলবে আপনাদের উপর। সো বেস্ট ট্রাই অ্যান্ড নট ডু দ্যাট। আচ্ছা, সো ফেজ 1টা একটু দেখেন। ফেজ 1টা হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন বিল্ডিং ফেজ, যেটা নিয়ে বললাম যে ফার্স্টে দৌড়ানোর আগে একটু হাঁটা শিখতে হয়। সো ওই হাঁটাটা আমরা আগে শিখে নিব। দেখেন টার্গেটটা কি আমাদের, আইএলস ফরম্যাট, বেসিক স্কিলস অ্যান্ড আমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করা, ঠিক আছে? হোয়াট আর আওয়ার উইক পয়েন্টস। আচ্ছা, এখন উইক পয়েন্টস চিহ্নিত করার দরকারটা কি সেটা আমি আপনাদেরকে বলি যে ইফ ইউ আর ট্রাইং টু ট্যাকল আ প্রবলেম অর ট্রাইং টু সলভ আ প্রবলেম, সেটা সলভ করার জন্য কিন্তু আপনার আগে বুঝতে হবে যে প্রবলেমটা কি। বিফোর উই ডু এনি ম্যাথ কোয়েশ্চেন, বিফোর উই সলভ এনি ম্যাথ কোয়েশ্চেন, আমাদের আগে বুঝতে হয় যে প্রবলেমটা কি। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? সো প্রবলেমটা আগে একটু বুঝে নিতে হয়। তো আমাদের ক্ষেত্রেও আমরা কি করব, আমরা একটু দুর্বলতাগুলো চিহ্নিত করব যে আমাদের কোন জায়গায় আমাদের উইক পয়েন্টসগুলো আছে, আমরা হচ্ছে আমাদের উইক পয়েন্টসগুলোকে বেটার করার জন্য ট্রাই করব, ঠিক আছে? সো ফার্স্ট উইকেই কি আমরা আমাদের নিজেদের উইক পয়েন্টসগুলোকে ধরে সেগুলোতে ফোকাস দিব। এখন আমরা এখানে কি যেভাবে দিয়েছি, আপনাদের এমন না যে হুবাহু এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে, ঠিক আছে? কারণ দেখেন এক একজনের উইক পয়েন্টস এক এক রকম হবে। আমরা ধরেন এখানে বলতেছি যে কি বলে রিডিংয়ে এতটুকু টাইম দিতে হবে, বা রিডিংয়ে 45 মিনিটস দিতে হবে, তারপর আপনার হচ্ছে স্পিকিংয়ে 30 দিবেন আর রাইটিংয়ে 30 দিবেন। এখন সাপোজ আপনার রিডিং খুবই ভালো কিন্তু আপনার রাইটিং খুবই খারাপ, তো অবভিয়াসলি টাইমটা সুইচ আপ করে নেবেন, এতটুকু ইম্প্রোভাইজ করে নিন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বলবো যে যার যেটাতে বেশি সমস্যা সে একটু ওইটাতে একটু বেশি টাইম দিবেন, এটা ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিয়ে। যেমন আমার নিজে পার্সোনালি আমার রাইটিংয়ে খুবই প্রবলেম, আমি রাইটিংয়ে হচ্ছে আমার প্রবলেম ছিল, আমি আইএলস দেওয়ার টাইমে এর জন্য রাইটিংয়ে খুবই সময় দিছি, অনেক সময় দিচ্ছি রাইটিংয়ের পিছনে। সো আপনারাও এই কাজটা করতে পারেন, যার যেটাতে উইক পয়েন্ট, কারো ধরেন স্পিকিংয়ে একটু উইক পয়েন্ট, দেন তাদের হচ্ছে কারোর সাথে প্র্যাকটিস করা শুরু করা উচিত। প্র্যাকটিস করতে না পারলে হচ্ছে আমি যে শুরুতে বললাম নিজের থটসগুলোকে একটু ইংলিশে আনা, সেই জিনিসগুলো ট্রাই করা উচিত, ঠিক আছে? আচ্ছা দেখেন, সো ডে 1-এ কী করবো আমরা, ডে 1-এ হচ্ছে আমরা আইএলসের ওভারভিউ করব, ঠিক আছে? আইএলসের ওভারভিউ করব। ডে 1 আইএলস ওভারভিউ, একাডেমিক ভার্সেস জেনারেল শিখন, লিসেনিং, 4টা সেকশন। আচ্ছা দেখেন একাডেমিক আইএলস কি আর জেনারেল আইএলস কি, এই জিনিসগুলো দেখে নেবেন ফার্স্ট ডেতে, ঠিক আছে? ফার্স্ট ডেতে একাডেমিক অ্যান্ড জেনারেল আইএলস কি সেটুকু দেখে নেবেন। দুইটা হচ্ছে ডিফারেন্ট একটা আইএলস। এখন আপনার জন্য যেটা বেশি দরকার আপনি দুইটা নিয়ে জেনে নিলেই বুঝতে পারবেন যে হুইচ ওয়ান ইউ শুড টেক। আচ্ছা, বাট ছোটো করে বলে নিই একাডেমিকটা একটু ডিফিকাল্ট বেশি। আচ্ছা, লিসেনিং টেস্টটা হচ্ছে কি 4টা সেকশন থাকে অ্যান্ড 40টা প্রশ্ন থাকে। সো আপনার 4টা সেকশনে, এই যে 4 সেকশনস, এই 4টা সেকশনসে আপনার কেমন কেমন কোয়েশ্চেন আসতে পারে, আপনার হচ্ছে কেমন কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে আপনার নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতে হবে, ঠিক আছে? এরপর কি 40টা প্রশ্ন যে আসে, সো ওই কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কী হয়, কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে ইন জেনারেলি, সেগুলোর ব্যাপারে হচ্ছে কি একটু ফ্যামিলিয়ারাইজ করে নিতে হবে নিজেকে। আচ্ছা, এরপর রিডিংয়ে কি আসে আমাদের, দেখেন রিডিংয়ে আমাদের 3টা প্যাসেজ আসে, 3টা প্যাসেজ থেকেও আমাদের 40টা প্রশ্ন করা হয়। এখন রিডিংয়ের 3টা প্যাসেজেস থেকে আমাদেরকে কেমন কেমন কোয়েশ্চেন দেওয়া হয় সেগুলোর ব্যাপারে আমাদের জেনে নিতে হবে। কোয়েশ্চেন টাইপটা কি, দেখেন এখানে কিন্তু আপনার 30 ডে, এটা আপনার স্টাডি প্ল্যান, আপনি কিন্তু মাত্র শুরু করছেন। উই আর অ্যাসিউমিং যে আপনার হচ্ছে আজকে থেকে পড়া শুরু, বা এই মাত্র আপনি এটা দেখে শুরু করতে যাবেন। সো দ্যাটস ওয়াই রিসার্চ করেন আগে, আর যারা মোটামুটিও জানেন তারাও ভালো করে জেনে নেন যে কী কী টাইপের প্রশ্ন আসে। মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ গোয়িং টু বি, বিকজ আপনি যখন ওইটার ব্যাপারে জানবেন আপনি মেন্টালি একটু প্রিপেয়ার হতে পারবেন যে আচ্ছা আমার এই কোয়েশ্চেন আসবে, আমি এই জিনিসগুলো তাহলে শিখি।
সো দেখেন রিডিংয়ের ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন টাইপ কীরকম হতে পারে, অনেক রকমেরই তো কোয়েশ্চেন আসে রিডিংয়ে। সো কোয়েশ্চেন টাইপটা হচ্ছে আপনার দাঁড়ান আমি একটু মুছে। সো কোয়েশ্চেন টাইপগুলো কীরকম হতে পারে রিডিংয়ে, যেমন আপনার ট্রু ফলস আসতে পারে বা ট্রু ফলস নট গিভেন, এটা ধরেন একটা কোয়েশ্চেন টাইপ। তারপর ধরেন এই যে ম্যাচিং হেডিংস এরকম। তারপর হচ্ছে এরপর 3তে কি শর্ট কোয়েশ্চেন্স। সেরকম আপনার মানে অনেক রকমের প্রশ্ন আসতে পারে। সো দেখেন আমি এটা লিখলাম কারণ আমি হচ্ছে কি করতেছি যে আমাদের এখন এই জিনিসগুলোর ব্যাপারে একটু জানতে হবে, ঠিক আছে? আমরা কীরকম টাইপের প্রশ্ন আসে সেটার ব্যাপারে একটু জেনে নিব। আচ্ছা, এরপর রাইটিং টাস্ক 1-এ এই যে 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, এখানে একটু দেখেন রাইটিং টাস্ক 1 150 ওয়ার্ডস, তারপর টাস্ক 2 250 ওয়ার্ডস, তারপর স্পিকিং কতক্ষণ হয় আমাদের, এই যে স্পিকিং আমাদের হয় কি 11 থেকে 14 মিনিট। তারপর 3টা পার্ট হয়, এখন স্পিকিংয়ের 3টা পার্টে কী কী হয় সেগুলোর ব্যাপারে একটু জেনে নেবেন। ফার্স্টে আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে আমাদের ইন্ট্রো। তারপর 2তে থাকে, আমি একটু মুছে নিই এই জিনিসগুলো। সো ফার্স্টে আমাদের থাকে ইন্ট্রো, তারপর আমাদের হচ্ছে কিউ কার্ডের পার্টটা, দেন আমাদের থার্ডে কি থাকে ফার্দার ডিসকাশনস। আমাদের হচ্ছে কিউ কার্ডের আমরা যে টপিকটার ব্যাপারে এতক্ষণ কথা বললাম সেটার ব্যাপারে ফার্দার একটু ডিসকাস করি আমরা, ঠিক আছে? সো দিস আর দ্য 3 পার্টস। সো এই যে আপনারা কি প্রথমে কি করতেছেন ফার্স্ট ডেতে, আপনারা জাস্ট এক্সামটার সাথে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতেছেন। আপনারা জাস্ট কি করতেছেন, নিজেদেরকে এক্সাম প্যাটার্নটা বুঝাচ্ছেন যে আচ্ছা আমি স্পিকিং দিব, স্পিকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমার এই জিনিসগুলো জানা থাকতে হবে। আচ্ছা এমন কোয়েশ্চেন আমাকে করা হবে, ওকে সো আমি এটার জন্য প্রিপেয়ার করব। সবসময় মনে রাখবেন যে যে কোনো কিছু স্টাডি করার আগে স্টাডি প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা ধরে নেন আপনার স্টাডি প্ল্যান, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সটে কি দেখেন 1 আওয়ার ভোক্যাব, নিজেকে জাস্ট নিজের ভোক্যাবুলারিগুলা একটু এনরিচ করুন, ঠিক আছে? নতুন নতুন ভোক্যাবস দেখেন, সিনোনিমস দেখেন অ্যান্ড অল দ্যাট। সো ওয়ার্ডসগুলোকে একটু ভালো করে শিখুন। আচ্ছা, সো ডে টুতে আমাদের কী করতে হবে, গ্রামার বেসিক্স যা দেখতে হবে একটু, যেমন টেন্স দেখতে হবে, তারপর আর্টিকেলস দেখতে হবে অ্যান্ড প্রিপোজিশনস দেখতে হবে। আর 20টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এখন সেন্টেন্স কেন প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে যে যখনই নতুন কিছু শিখবেন, যখনই নতুন একটা ওয়ার্ড শিখবেন, ফার্স্ট অফ অল আমি একটু আগে বলতে ভুলে গেছি, এই যে আমরা যে ভোক্যাবসগুলো শিখবো, ভোক্যাবস শেখার টাইমে আমরা যখনই নতুন একটা ওয়ার্ড শিখবো ওই ওয়ার্ডটাকে আমরা ইমিডিয়েটলি ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমাদের কি 20টা সেন্টেন্স। সো আমরা কি করতেছি, আমরা গ্রামারের বেসিক্স শিখতেছি। সো আমাদের গ্রামারগুলোকে অ্যাপ্লাই করে ফেলতে হবে সাথে সাথে, তাই না? আচ্ছা, সো লিসেনিংয়ের ক্ষেত্রে একটা সেকশন শুনবেন অ্যান্ড কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবেন। এখন আগেই অ্যান্সার করার দরকার নেই, আপনার যে কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করার ট্রাই করুন যে এই জিনিসগুলোর জন্য আপনার খুঁজতে হবে। সো এইটা হচ্ছে আপনার প্ল্যানস, আপনি কিভাবে পড়বেন আর কি। আর যদি বিস্তারিত পড়তেই চান তাহলে অবশ্যই আপনাদের যদি সেলফ প্রিপারেশন নেন তাহলে সেলফ প্রিপারেশন নিতে পারেন, অথবা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অফকোর্স। সো লিসেনিং ওখানে আমি আরও বিস্তারিত আপনাদেরকে সব ভালো করে পড়াবো। সো লিসেনিংয়ের ক্ষেত্রে কি আপনাদের একটা সেকশন শুনবেন আর কিওয়ার্ড আন্ডারলাইন করবেন, ঠিক আছে? একটা সেকশন শুনে কিওয়ার্ড আন্ডারলাইন করবেন। আর ডে 3তে কী করবেন দেখেন, ডে 2তে তো গেল কি আপনার গ্রামার বেসিক্স অ্যান্ড লিসেনিংয়ের একটা সেকশন। ডে 3তে আপনি হচ্ছে কি রিডিং স্ট্র্যাটেজি, স্ক্যানিং। আচ্ছা, স্কিমিংয়ের ব্যাপারটা কি যে স্কিমিং কিন্তু আপনার হচ্ছে স্কিপিং না, এই জিনিসটা মাথায় রাখবেন যে স্কিমিং অ্যান্ড স্কিপিং ইজ নট দ্য সেম থিং। আপনার কোনো কিছু স্কিপ করা উচিত না। স্কিমিং বলতে কি যে আপনি তাড়াতাড়ি পড়ে যাচ্ছেন কিন্তু আপনি কিন্তু এমন না যে না বুঝে একদম মাইন্ডলেসলি জাস্ট পড়েই যাচ্ছেন, আপনি পড়ে যাচ্ছেন, বুঝে শুনে পড়ে যাচ্ছেন। অনেকে ভাবে কি যে স্কিম করা কেমন একটা টেকনিক, আমার তো অর্থই বোঝা লাগে না প্যাসেজটা, জাস্ট তাড়াতাড়ি পড়ে যাই, লাইক আই এম সো ফাস্ট, বাট দ্যাটস নট দ্য থিং। এরকম হয় না আসলে। স্কিমিং ইজ ইউ আর রিডিং উইথ কম্প্রিহেনশন, বাট আপনি হচ্ছে অতটা ফোকাস দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তেছেন না। সো স্কিমিংটা আমরা কি করি, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং জিনিসটা হচ্ছে দুইটা একসাথে কাজ করা যায়, ইটস আ থিং। এটা আমি একটু আপনাদেরকে শিখাই দিই। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং যে জিনিসটা, এই দুইটা হচ্ছে ধরেন একটা কয়েনের দুইটা সাইড আর কি। সো এটা কী করতে, এই জিনিসটা কেমন সেটা হচ্ছে যে স্কিমিং আর স্ক্যানিং, আপনি স্কিম করার টাইমে
স্ক্যান করে ওয়ার্ডসগুলো খুঁজে বের করবেন। সো আই এম গোনা শো ইউ হোয়াট আই এম ট্রাইং টু সে। সাপোজ একটা প্যাসেজ আছে আপনার কাছে ধরে নেন একটা প্যাসেজ আছে। এখন একটা প্যাসেজের মধ্যে আপনি একটা ওয়ার্ড খুঁজতেছেন, ঠিক আছে, একটা ওয়ার্ড। এটাকে আপনি খুঁজতেছেন হচ্ছে এই প্যাসেজটার মধ্যে খুঁজতেছেন। এখন প্যাসেজটা পড়ে যাচ্ছেন। সো পড়ে when you get to the word, আপনি স্ক্যানিংও তো করতেছেন, যে ওয়ার্ডটাও খুঁজতেছেন, পড়ার পাশাপাশি ওয়ার্ডটাও খুঁজে বের করার চেষ্টা করতেছেন। সো ওয়ার্ডটা যখন খুঁজে পাবেন, ধরেন এই ওয়ার্ডটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের একটা ওয়ার্ড। দিস ইজ আ ওয়ার্ড ফ্রম দ্য কোয়েশ্চেন ইউ আর ট্রাইং টু অ্যান্সার। ঠিক আছে? সো এটা কিন্তু একটা কিওয়ার্ড আপনার। সো এই কিওয়ার্ডটাকে যখন আপনি স্কিম করার টাইমে স্ক্যানিং মেথড ইউজ করে খুঁজে বের করতে পেরেছেন, তখন আপনি কি ওই জায়গায় একটু থামবেন, ওইখানে আপনার স্কিমিংটা একটু থেমে যাবে। স্কিমিংটা থেমে গিয়ে আপনি ওই জায়গায় একটু ফোকাস করবেন, একটু ফোকাস করে ওই জায়গাটা ভালো করে পড়ে নেবেন, বিকজ অ্যান্সারটা আপনার ওখানে আছে। সো এই জিনিসটা কীভাবে করতে হয় সেটা একটু শিখবেন। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং ইজ ইম্পর্টেন্ট থিং, কারণ আমাদের তো একটা টাইম লিমিট আছে। যদি অ্যান্সার রিডিংয়ে আপনাদের টাইম লিমিট থাকতো না, তাহলে খুবই ভালো হতো আর কি। একটা প্যাসেজ 1 ঘন্টা ধরে পড়ে আমি আরামসে অ্যান্সার দিতে পারতাম, বাট সেই জিনিসটা আমাদের, সেই প্রিভিলেজটা আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদেরকে একটা টাইম লিমিট দিয়ে দিচ্ছে। সো আমাদের একটু কীভাবে হাউ টু রিড ইন আ ফাস্টার ওয়ে, while also keeping the effectiveness intact, বা মিনিং ইনট্যাক্ট রেখে, যে আমার মাথায় যেন কম্প্রিহেনশনটা ইনট্যাক্ট থাকে, সেভাবে কীভাবে আমি পড়তে পারবো। সো একটা প্যাসেজ পড়বেন আর ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করেন। এই যে ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করেন। আচ্ছা, আর ভোক্যাবস কি, সিনোনিমস শিখুন, কিছু সিনোনিমস শিখুন। অনেকে এখন আপনারা যদি রিসোর্সের কথা বলেন যে কোথা থেকে এগুলো শিখবো বা ভোক্যাব বা এগুলো, আমি আপনাদেরকে হচ্ছে আজকের টপিকটা শেষে পুরোপুরি লাস্টে কিছু ফ্রি অনলাইন রিসোর্সেস দিয়ে দিব। ফ্রি অনলাইন রিসোর্সেসগুলোর পাশাপাশি জাস্ট একটা সহজ জিনিস কি, ইউর ওয়ান গুগল সার্চ হবে। আপনি গুগলে একটা সার্চ দিলে আপনাকে ভোক্যাবসের বিশাল বিশাল পিডিএফ দিয়ে দিবে তারা। সো জাস্ট ট্রাই ইউর ওয়ে টু সার্চ, অ্যান্ড যদি সেটাও করতে পারেন, আর আমরাও হচ্ছে কিছু রিসোর্সেস দিয়ে দিচ্ছি। সো সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আচ্ছা, আমরা নেক্সটে দেখি। সো দ্যাট গোজ আউট ডে 3। এগুলো আপনারা চাইলে ডে 4, ডে 5 কী করবেন সেটা নোট নিয়ে নিতে পারেন। এখন আপনার জন্য আপনার রুটিনটা এটা হচ্ছে ধরেন একটা স্কেলেটন। আমরা আপনাকে একটা স্কেলেটন দিয়ে দিচ্ছি যে এইভাবে ফলো করলে পড়া যায়। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইউ হ্যাভ টু স্ট্রিক্টলি ফলো দিস। আপনি কিন্তু এটাকে ইম্প্রোভাইজ করে নিতে পারেন নিজের জন্য। আপনি নিজের জন্য জিনিসটাকে ইম্প্রোভাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এরপর কি ডে 4-এ রাইটিং টাস্ক 1-এর ইন্ট্রোটা, দেন লাইন গ্রাফ অ্যান্ড বার চার্টগুলোকে ডিসক্রাইব করা, আর একটা স্যাম্পল লিখবেন। আচ্ছা, এতক্ষণ আমরা জাস্ট দেখতেছিলাম, এখন আমরা লিটারালি লিখতেছি কেন একটা? আচ্ছা দেখেন, এখন আমরা লিখতেছি সেটা হচ্ছে কারণ যে আমরা যদি লিখি তাহলে আমাদের হাতের প্র্যাকটিসটা হবে, ঠিক আছে? অ্যান্ড বেসিক্যালি এখন তো কম্পিউটার বেসড আইএলস। সো কম্পিউটার বেসড আইএলস আমাদের কী করতে হয়, আমাদের হচ্ছে টাইপ করতে হবে। সো সেটার প্র্যাকটিস হচ্ছে একটা জিনিস। আর সেকেন্ড অফ অল কি, যে রাইটিংয়ের পার্টটা, ধরেন আপনি মাথায় ভাবতেছেন যে আপনি আইডিয়াস জেনারেট করতেছেন, গুছায় ফেলতেছেন, ভালো করে এবার লিখে ফেলতে পারবেন, কিন্তু যখন আপনি এটা খাতা কলমে করতে যান বা টাইপ করতে যাবেন, তখন দেখবেন যে একটু ব্ল্যাঙ্ক ফিল হয়। সো দ্য বেস্ট প্র্যাকটিস ইজ টু ডু দ্য থিং বাই ইয়োর সেলফ, করে ফেলবেন। সো রাইটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুবই জরুরি। রাইটিং শুধু টেকনিক দেখলে হয় না, রাইটিং একটু লিখতে হয়। রাইটিং দেয়ার সাম প্র্যাকটিস নিডেড টু বি ডান। আচ্ছা, সো এরপর কি স্পিকিং পার্ট 1, হোম টাউন সম্পর্কে 5 মিনিট কথা বলবেন, রেকর্ড করবেন। ওয়ান্স অ্যাগেন, আমরা রেকর্ড কেন করতেছি, আমাদের রেকর্ড করার দরকারটা কি? সো দ্যাট উই ক্যান হিয়ার আওয়ারসেলফ। আমরা রেকর্ড করতেছি কেন? সো দ্যাট উই ক্যান হিয়ার আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে যেন শুনতে পারি প্রপারলি, ঠিক আছে? এখন আমরা শুনে কি করব? আমরা শুনলে কিন্তু আমরা দেখতে পারবো যে আর উই সাউন্ডিং রোবটিক, আমাদেরকে কি রোবটিক শোনাচ্ছে নাকি আমাদেরকে ন্যাচারাল শোনাচ্ছে। বিকজ স্পিকিংয়ের ব্যাপারে একটা মিসকনসেপশন আছে। স্পিকিংয়ের ব্যাপারে যে মিসকনসেপশনটা আছে সেটা হচ্ছে কি, যে ইউ নিড টু বি very complicated with your words, you need to be very big with your words, but that's not the case. আপনার হচ্ছে ন্যাচারাল শোনাতে হবে, নিজেকে ন্যাচারালভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যেন আপনি এমনভাবে কথা বলতেছেন যে আপনি একটা ন্যাচারাল কনভারসেশন করছেন একটা মানুষের সাথে। সো দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গেট মার্কস ইন স্পিকিং। সবাই ভাবে যে বড় বড় ওয়ার্ডস লাগবে, বড় বড় ফ্রেজেস লাগবে, মানে এমন কিছু লাগবে যেটা আগে কেউ কখনো করে নাই, এরকম না ব্যাপারটা। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন।
আর এখন রেকর্ডিংটা কেন করতেছেন আরেকবার বলি, সেটা হচ্ছে যে রেকর্ডিং করলে কি আপনি রেকর্ড করে রেকর্ডিংটা শুনতে পারবেন, আপনি আপনার নিজের ভুলগুলোকে ধরতে পারবেন। মনে রাখেন এটা কিন্তু সেলফ স্টাডি, এটা কিন্তু আপনার সেলফ স্টাডি প্ল্যান। সেলফ স্টাডি প্ল্যানে কিন্তু আপনাকে কেউ ধরে দিবে না ভুলগুলো, আপনার নিজের বুঝে নিতে হবে। সো আপনি এই যে গ্রামার প্র্যাকটিস করতেছেন, সো কথা বললেন, কথা বলার পর রেকর্ডিংটা প্লে করে একটু সেটার উপর সেটা শুনবেন, শুনে দেখবেন যে কোন জায়গায় আপনার গ্রামারটা ভুল হয়েছে, কোন জায়গায় আপনার বেশি রোবটিক লাগতেছে, কোন জায়গায় মনে হচ্ছে যে আপনি হচ্ছে মুখস্থ বলতেছেন এরকম লাগতেছে কোন জায়গায়। ওই জিনিসগুলো, ওই ফল্টসগুলো আপনার কি আস্তে আস্তে ফিক্স করতে হবে, এলিমিনেট করে ফেলতে হবে ওই প্রবলেমসগুলো, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই উই আর গোয়িং টু রেকর্ড ইট। আচ্ছা, ডে 5-এ আমরা কী করবো? ডে 5-এ হচ্ছে আমরা লিসেনিং করব, লিসেনিংয়ের সেকশন 1 and 2 প্র্যাকটিস করব। আর সেটা কি? ফর্মস অ্যান্ড ম্যাপস, সেটা হচ্ছে আমাদের ফর্মস অ্যান্ড ম্যাপস। আচ্ছা, এরপর কি ট্রান্সক্রিপ্ট চেক করে স্পেলিং মিস্টেক্স ফিক্স করুন। আচ্ছা, স্পেলিং মিস্টেক্স আর সো ইম্পর্টেন্ট। স্পেলিং মিস্টেক্স এত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি যে আমরা যদি কারেক্ট অ্যান্সারও দিই, ইভেন ইফ উই পিক আউট দ্য কারেক্ট অ্যান্সার, আমরা ইভেন যদি কারেক্ট অ্যান্সারও পিক করি, তারপরও আমাদের মার্ক নাও আসতে পারে। কারণ কি? আমরা হচ্ছে স্পেলিং ভুল করছি অ্যান্সার দেওয়ার টাইমে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট ইউর স্পেলিং ইজ কারেক্ট, ঠিক আছে? আর গ্রামারের ক্ষেত্রে আমরা কি পড়বো এদিন? আমরা হচ্ছে কন্ডিশনালস পড়বো। আচ্ছা, সো লেটস মুভ অন। সে এরপর কি? ডে 6 হোয়াট আর উই ডুইং অন ডে 6? আমরা ডে 6-এ হচ্ছে কি রিডিংয়ের ম্যাচিং হেডিংসগুলো করব। ম্যাচিং হেডিংস অ্যান্ড ফিচার্সগুলো একসাথে করব, কারণ দিস টু আর কাইন্ড অফ সিমিলার। আচ্ছা, তারপর কি? একটা ফুল প্যাসেজ করব 60 মিনিট টাইম, একটা ফুল প্যাসেজ 60 মিনিট টাইম, নিজেকে টাইম দিয়ে একটা ফুল প্যাসেজ করব রিডিংয়ের জন্য। আচ্ছা, এরপর কি? রাইটিং টাস্ক 2তে আমরা কি করছি? একটা অপিনিয়ন এসে করব, অপিনিয়ন এসের স্ট্রাকচারটা শিখব। দেখেন, ওইটা আমরা টাস্ক 1 প্র্যাকটিস করেছিলাম। টাস্ক 1-এ 150 ওয়ার্ডস লিখে ফেলেছিলাম, ঠিক আছে? ওভারভিউ আর ট্রেন্ডস লিখেছিলাম। আর টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা কি? অপিনিয়ন এসের স্ট্রাকচার শিখব। দেখেন, এটা কিন্তু আমাদের স্টিল ফাউন্ডেশনাল ফেজ, আমরা কিন্তু ইন্টেন্সিভ প্র্যাকটিসে না, আমরা ফাউন্ডেশনাল ফেজে আছি। এখানে আমরা জাস্ট নিজেদেরকে সব কিছুর ব্যাপারে আরেকটু ফ্যামিলিয়ারাইজ করতেছি, ছোট্ট করে হালকা একটু প্র্যাকটিস করে দেখতেছি যে আসলে কী জিনিসটা, কেমন জিনিসটা একটু বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, ডে 7 কি? রিভিউতে প্রথম মক টেস্ট দিবেন। এই দিন হচ্ছে কি আপনার প্রথম মক টেস্ট দিবেন, উইচ ইজ গোয়িং টু বি আ লিসেনিং অ্যান্ড রিডিং টেস্ট। অ্যান্ড স্কোর ক্যালকুলেট করুন। 30 to 40 মানে হচ্ছে 30 out of 40 মানে হচ্ছে আপনার 6.5 আসতেছে। সো এভাবে নিজেকে জাজ করবেন। 7 নাম্বার দিনে জাজ করবেন, আবার 1 নাম্বার দিনেই জাজ করে ফেলেন না, এত আগে জাজ করলে আবার ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো জাজ ইউর সেলফ আফটার আ ওয়াইল। নিজেকে ক্রিটিসিজম না, নিজেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেবেন। আচ্ছা, সো ফেজ 2 কি? ফেজ 2 হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট। এই যে আমি যে ফাউন্ডেশনাল ফেজে দেখলাম যে আমার কি কি জানা লাগবে, কি কি স্কিল দরকার আসলে, যে আমি এটা করতে গেলে আমার এই স্কিলগুলো খুবই দরকার। তো এই জিনিসগুলো যে আমি দেখলাম, নাও ইটস টাইম টু ডেভেলপ দিস স্কিলস, ঠিক আছে? আচ্ছা, স্কিল ডেভেলপমেন্টের আমাদের টার্গেটটা কি? প্রতি সেকশনের টেকনিক মাস্টারি, ঠিক আছে? যে প্রত্যেকটা সেকশনের যে রিডিংয়ের ধরেন 3টা প্যাসেজ থাকে, বিভিন্ন প্যাটার্নের কোয়েশ্চেন থাকে, লিসেনিংয়ের অনেকগুলো সেকশন থাকে। সো প্রত্যেকটা সেকশনকে আমি কীভাবে মাস্টার করতে পারবো সেটা টাইম হচ্ছে এটা। আচ্ছা, 8 থেকে 9তম দিনে কি করবো আমরা? রাইটিং টাস্ক 1টা বিস্তারিত, পাই চার্ট অ্যান্ড টেবল প্রতিদিন একটা লিখবেন, ঠিক আছে? মডেল আনসার কম্পেয়ার করবেন লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড কোহিয়ারেন্সের সাথে। যখন আপনি কোনো বই বা কোনো রিসোর্স থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন ওরা একটা মডেল অ্যান্সার দিয়ে দেয়। মডেল অ্যান্সার মানে হচ্ছে একটা এক্সাম্পল অ্যান্সার আর কি। সো একটা ধরেন আপনার একটা কোয়েশ্চেন আছে রিটেন টাস্ক 1-এ, একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটাকে আপনি ডিসক্রাইব করছেন, বা কোনো একটা গ্রাফ দেওয়া আছে, সো গ্রাফে ট্রেন্ডসের ব্যাপারে বলা, ওই ট্রেন্ডসগুলোকে আপনি একটু ডিসক্রাইব করছেন। সো সেটার পাশাপাশি দেখবেন ওখানে একটা অ্যান্সারও দিয়ে দেওয়া থাকবে। সো ওই অ্যান্সারটা যে দিয়ে দেওয়া আছে, আপনি নিজের অ্যান্সারটাকে ওইটার সাথে চেক করবেন যে আপনার মানে কেমন হচ্ছে আপনার নিজের অ্যান্সারগুলো, আপনার কি মডেল অ্যান্সারটার সাথে স্ট্রাকচার ঠিক আছে নাকি আপনার স্ট্রাকচার একটু ভুল হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবেন। আচ্ছা, এরপর কি? ভোক্যাবস, ট্রেন্ডস, ফ্লাকচুয়েট, পিক। আচ্ছা, ভোক্যাবসের ট্রেন্ডসের ভোক্যাবস কেন? কারণ আপনি যখন আমরা তো এখন কিসে ফোকাস করতেছি? দেখেন, টাস্ক 1-এ আমাদের মেইন ফোকাসটা, তাই না? আমাদের মেইন ফোকাসটা এখানে কি? আমরা মেইন ফোকাসটা হচ্ছে এখন ফর নাও টাস্ক 1। টাস্ক 1-এর ক্ষেত্রে আমাদের ট্রেন্ডস রিলেটেড ভোকাব দরকার। ট্রেন্ডস রিলেটেড ভোকাবস কি? যে ফ্লাকচুয়েট, মানে এটা একটা এক্সাম্পল, আরও অনেক ভোক্যাবস আছে, বাট দিজ আর জাস্ট সাম কুইক এক্সাম্পলস যেটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। সো ফ্লাকচুয়েট মানে কি? যে নড়তেছে, কোনো একটা ট্রেন্ড ধরেন এভাবে যাচ্ছে। সাপোজ দেয়ার ইজ আ গ্রাফ লাইক দিস, যেটা হচ্ছে কি বলে, অনেক
এভাবে এভাবে যাচ্ছে, ঠিক আছে। এখানে ধরেন আপনার এটা আপনার এক্স অ্যাক্সিস, এটা আপনার ওয়াই অ্যাক্সিস। এখানে ধরেন কি বলবো, এখানে আপনার মানি, এখানে কোনো একটা কান্ট্রির ব্যাপারে ধরেন বলতেছে, কোনো দেশের ইকোনমি, সেটা টাকা পয়সার অবস্থা, আর থ্রু টাইম, এখানে হচ্ছে আপনার টাইম, যে সময়ের সাথে সাথে ওদের ইকোনমিক্যাল সিচুয়েশন কতটুকু যাচ্ছে। সেই যে বারবার এরকম এরকম করতেছে মানে কি, ফ্লাকচুয়েট করতেছে জিনিসটা, তাই না? বারবার এরকম এরকম করতেছে মানে হচ্ছে জিনিসটা ফ্লাকচুয়েট করতেছে, ঠিক আছে। সো এই যে এরকম ওয়ার্ডসগুলো শিখবেন, কারণ যখন আপনি এই 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 গ্রাফটাকে ডিসক্রাইব করতে যাবেন, এই গ্রাফটাকে ডিসক্রাইব করার জন্য আপনার এই ওয়ার্ডটা ইউজ করতে হবে যে দ্য ট্রেন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং, দ্য ইকোনমিক্যাল স্টেট অফ দ্যাট কান্ট্রি থ্রু আউট দ্য টাইম পিরিয়ড ওয়াজ ভেরি ফ্লাকচুয়েটিং। এই যে এভাবে হচ্ছে বিভিন্ন ওয়ার্ড শিখতে পারবেন। তারপর ধরেন এই যে কোনো একটা ইসে এভাবে গিয়ে এইভাবে উপরে উঠছে, এই যে এই জিনিসটা আমার কি, এই জিনিসটা আমার হচ্ছে আমার পিক, সবচেয়ে চূড়া। সো এভাবে জিনিসগুলো করবেন, ঠিক আছে। আমি না বারবার আপনাদের মনে হয় কি যে সামনে একটা ডাস্টার আছে, সো আই টেন্ড টু ওয়াক ফরওয়ার্ড, যে আমি সামনে থেকে একটা ডাস্টার নিব। আমি বাসায় হোয়াইট বোর্ডে মানে নিচে পড়ি হোয়াইট বোর্ডে, তো সো দ্যাটস ওয়াই দেয়ারস আ হ্যাবিট। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা ট্রেন্ডসের ব্যাপারে ভোক্যাবস দেখবো। তারপর কি ডে টেন আমরা কি করব, ডে টেনে হচ্ছে আমরা স্পিকিং পার্ট 2 করব, যেটা হচ্ছে কিউ কার্ড। আমরা হচ্ছে কিউ কার্ডস প্র্যাকটিস করবো, যে ডিসক্রাইব আ পারসন, উই আর গোয়িং টু ডিসক্রাইব আ পারসন। আচ্ছা 2 মিনিট স্পিচ রেকর্ড করব অ্যান্ড ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশনসগুলো চেক করব। আচ্ছা প্রোনাউন্সিয়েশনের জন্য দ্য বেস্ট ওয়ে ইজ মুভি দেখবেন। মুভি দেখলে কি আমরা হচ্ছে উই অ্যাবজর্ভ দি আদার পারসনস ইংলিশ। আমরা যেই ইংলিশটা সবচেয়ে বেশি দেখব বা সবচেয়ে বেশি শুনবো, ওই ইংলিশটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি আমাদের ব্রেন ক্যাচ করবে। সো দ্যাটস ওয়াই ওয়াচিং মুভিজ ইজ আ ভেরি গুড থিং। মুভিজ দেখবেন, টিভি সিরিজ দেখবেন, there are lots of shows on Netflix now, বা আরও জায়গায় আছে, অনেক জায়গায় দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। সো করতে পারেন সেগুলো। আর পার্ট 3 ফলো আপ প্রশ্নগুলো, ঠিক আছে। আচ্ছা এখন কিউ কার্ডের ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু কুইকলি বলে নিই, যারা এআই ইউজ করেন, আচ্ছা যারা এআই ইউজ করতে পারেন বা করেন, তাদের জন্য একটা জিনিস হচ্ছে কি, আপনি জিপিটিতে যেতে পারেন বা জেমিনাই অর এনিথিং, আইড সে এটা বেটার আর কি ইন আ ওয়ে। এটার জন্য হচ্ছে চ্যাট জিপিটি একটু ভালো। কি করবেন যে সাপোজ আপনার স্পিকিংয়ের জন্য কিউ কার্ডের ম্যাটেরিয়াল লাগবে, আপনার কাছে এনাফ কিউ কার্ডস নাই, আপনি কি করবেন তাহলে, আপনি হচ্ছে ওকে বলবেন যে গিভ মি সাম ডেমো কিউ কার্ড কোয়েশ্চেন্স ফর মি টু প্র্যাকটিস বাই মাইসেলফ। সো এই জিনিসটা আপনি করবেন, ও আপনাকে কোয়েশ্চেন্স দিয়ে দিবে, আপনি জাস্ট সেগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। মানে আপনার যদি মানে কোয়েশ্চেন খুঁজতে খুব প্যারা হয়ে যায় বা কষ্ট হইতেছে, খুঁজে পাচ্ছেন না কোথাও, সো ওকে জাস্ট অ্যাস্ক করে নিতে পারবেন, ও দিয়ে দিবে আপনাদেরকে। আচ্ছা তারপর আমরা দেখি ডে 11-এ কী করতে হবে আমাদের হচ্ছে লিসেনিংয়ের সেকশন 3 and 4, সেকশন 3 and 4 যেগুলোতে মেইনলি লেকচার্স অ্যান্ড ডিসকাশনস নিয়ে কথা অডিওটা প্লে হয়, ওইটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা মাল্টিপল চয়েস প্লাস নোট কমপ্লিশন, আর প্রতিদিন কি বিভিন্ন অ্যাকসেন্ট শোনেন, কারণ এটা কিন্তু আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনাকে কি অসি অ্যাকসেন্টে কথা শোনাবে অডিও ক্লিপে, নাকি ব্রিটিশ অ্যাকসেন্টে, নাকি আমেরিকান অ্যাকসেন্টে, ইটস জাস্ট গোয়িং টু বি ইংলিশ। এখন এটা নিয়ে ভয় পাবেন না, আপনাদেরকে স্কটিশ অ্যাকসেন্ট কখনো শোনাবে না, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। আপনাদেরকে জাস্ট ব্রিটিশ আর ইংলিশ অ্যাকসেন্ট, তারপর হচ্ছে আপনার আমেরিকান অ্যাকসেন্ট কিংবা অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট, আই থিঙ্ক দিজ আর দ্য অপশনস, এগুলোর মধ্যে থেকে আপনাকে শোনাবে। আচ্ছা সো ডে 12-এ কী করবেন, রিডিং সামারি করেন, রিডিং সামারি কমপ্লিশন আর ম্যাচিং, 2টা প্যাসেজ করবেন, 2টা প্যাসেজ থেকে করবেন, আর 2টা প্যাসেজ টাইমড ওয়েতে করবেন। টাইমড ওয়েটা খুবই এসেনশিয়াল। আপনি একদম শুরুতে যখন বেসিক্স করতেছেন, একদম ওয়েন ইউ আর ট্রাইং টু লার্ন দ্য বেসিক্স, একদম যখন আপনি একদম হচ্ছে বেসিকটা করতেছেন, ওয়েন ইউ আর অ্যাট দ্য বেসিক লেভেল, তখন হচ্ছে আপনার টাইম নিয়ে তেমন একটা ভাবার দরকার নেই। বাট এখানে যখন আপনি স্কিলটাকে মাস্টার করতে চাচ্ছেন, আমাদের ফাউন্ডেশনাল ফেজ তো শেষ প্রথম উইকে, ওইখানে আপনি যখন হালকা একটু প্র্যাকটিস করতেছেন, তখন তো আপনার কোনো টাইম দেওয়ার দরকার নাই নিজেকে, তাই না? বাট এই জায়গাতে আপনি একটু নিজেকে টাইম রেখে করবেন, কারণ উই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি অফ টাইম ইন আওয়ার এক্সাম হলস। আমাদেরকে এক্সামে কি টাইমের এত প্রিভিলেজটা আমাদেরকে দিবে না তারা। সো নিজেকে ওইভাবেই রেডি করুন যেন আপনি একটা টাইমের মধ্যে পুরো পার্টটুকু শেষ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা সো নেক্সটে যাই। আচ্ছা কিছু কি স্কিপ করলাম? হ্যাঁ, গ্রামারের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সগুলো দেখবেন। আচ্ছা
সো ডে 13-এ কি রাইটিং টাস্ক 2টা করবেন। টাস্ক 2 এর কি ডিসকাশন অ্যান্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেস এগুলো করবেন। আর হচ্ছে কি 250 ওয়ার্ডস লিখুন 40 মিনিটস টাইম দিয়ে অ্যান্ড ব্যান্ড ডেসক্রিপ্টার্স পড়ুন। আচ্ছা, ডে 14-এ কী করবেন, সাপ্তাহিক মক, মানে উইকলি একটা মক, যেটা ফুল রিডিং প্লাস লিসেনিং প্লাস স্পিকিং রেকর্ড করে রাখেন। আর ভুলটাকে অ্যানালাইসিস করেন যে কেন ভুল হলো। আমি এই পার্টটাতে একটু ভালো করে আপনাদেরকে বলি, একটু সময় নিয়ে বলবো, জিনিসটা একটু বুঝায় বলা দরকার ভুল অ্যানালাইসিসের ব্যাপারে। আচ্ছা, ভুল অ্যানালাইসিসে দেখেন কি বলা যে কেন ভুল হলো। কি ভুল হলো সেটা কিন্তু না, আপনি কিন্তু এতদিনে জানেন যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, আপনি কিন্তু জানেন, কারণ আপনার বেসিক জানেন, আপনি দুর্বলতাগুলোকে চিহ্নিতকরণ করেছেন। সো আপনি কিন্তু অ্যাওয়্যার যে আপনার এই জায়গাতে ভুল এই কারণে হতে পারে, কিন্তু কেনই বা এই ভুলটা হচ্ছে, আপনার কিসে চেঞ্জটা দরকার, আপনার কেন এই ভুলটা হইতেছে, কোন জায়গায় ছোট একটু মানে কোন জায়গায় আমার একটু জিনিসটাকে অল্টার করতে হবে সো দ্যাট আই ক্যান মেক দ্য থিং বেটার। এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? সো নিজের স্পিকিং রেকর্ড করেন বা রিডিংয়ের মিস্টেক্সগুলো দেখেন বা লিসেনিংয়ের মিস্টেক্সগুলো দেখেন। সবসময় মাথায় এভাবে ভাববেন যে হোয়াট ডিড আই মেক দ্য মিস্টেক, আমার এখানে কেন ভুল হয়েছে, আমার কোন জিনিসটা বন্ধ করলে বা কোন জিনিসটা করা শুরু করলে আমি এই ভুলটাকে একদম স্টপে এনে ফেলতে পারবো, থিঙ্ক লাইক দ্যাট। ঠিক আছে? সো স্পিকিংয়ের ক্ষেত্রে কেন আমি এই জায়গায় আটকাই গেলাম, কেন আমি বারবার তোতলাচ্ছি, তারপর এরকম জিনিসগুলো যে লিসেনিংয়ের ক্ষেত্রে কেন আমি লাস্টের সেকশনটা থেকে আমার ভুল হয়ে গেল, তারপর রিডিংয়ের ক্ষেত্রে কেন আমার ট্রু ফলসে ভুল হয়ে গেল, কেন আমার ম্যাচিং হেডিংসে গিয়ে ভুল হয়ে গেল, এই জিনিসগুলো। ঠিক আছে? সো পরে ভুলগুলোকে তা আইডেন্টিফাই করে ফেলছেন, এখন ভুলের কারণটাকে খুঁজে বের করবেন অ্যান্ড এই কারণটাকে শেষ করে দেবেন, বুঝছেন? এভাবে। আচ্ছা, ফেজ 3 কি? এই যে ইন্টেন্সিভ প্র্যাকটিস শুরু। এখন আপনার ভুলগুলোর ব্যাপারে আপনি জানেন, ভুলগুলো কেন হচ্ছে জানেন। সো এখন কি আরও ইন্টেন্সিভ প্র্যাকটিস, এখন হচ্ছে নিজের মানে কি বলবো, শার্পেনিং ইউর নাইফ ইন আ সেন্স আর কি, যে নিজের ছুরিটাকে আরও ধারালো করতেছেন, একদম ইউর হোনিং ইউর স্কিলস টু দ্য ম্যাক্সিমাম লেভেল। ঠিক আছে? আচ্ছা, সো টার্গেট কি? স্পিড অ্যান্ড অ্যাকুরেসি বাড়ানো। এখন আমি জানি, এখন আমি টেকনিক্স পারি, এখন আমি মোটামুটি এটা সেটা জানি, কিন্তু এখন আমার দরকার কি, আমার অ্যাকুরেটলি সব অ্যান্সার দিতে পারা আর আমাদের স্পিডটাকে ইনক্রিজ করা। ঠিক আছে? আচ্ছা, ডে 15 অ্যান্ড 16 আমরা কি ডেইলি ফুল সেকশন টেস্ট করব, যেটা হচ্ছে আমাদের লিসেনিং, প্যারাফ্রেজিং, ডেইলি ফুল সেকশন টেস্ট করব, যেটা লিসেনিং থাকবে অ্যান্ড প্যারাফ্রেজিংগুলোকে আমরা নোট করব। প্যারাফ্রেজিং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের খুবই দরকার, কারণ হচ্ছে কি প্যারাফ্রেজিংয়ের আইএলসের ওরা প্যারাফ্রেজিং খুব পছন্দ করে, এটাই জাস্ট মাথায় রাখবেন যে আইএলস পিপল লাভ প্যারাফ্রেজিং। যারা হচ্ছে এরকম কোয়েশ্চেনগুলো বানাচ্ছে দে লাভ প্যারাফ্রেজিং, বিকজ ওরা টেস্ট করতে চায় যে আপনি একটা মানে প্যারাফ্রেজিং মানে কি, প্যারাফ্রেজিং মানেটাই হচ্ছে যে সেন্টেন্সের ওয়ার্ডসগুলোকে চেঞ্জ করে দিবে। দুইটা সেন্টেন্স ধরেন আছে আপনার কাছে, দুইটা সেন্টেন্সের মিনিং একই বাট ওয়ার্ডসগুলো ডিফারেন্ট, সো দ্যাটস প্যারাফ্রেজিং। এখন প্যারাফ্রেজিং প্র্যাকটিস করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে নিজে নিজে প্যারাফ্রেজ করতে পারা। সো আপনি কি করবেন, আপনি একটা সেন্টেন্স লিখবেন, একটা সেন্টেন্স লিখে ওই সেন্টেন্সটাকে নিজে নিজে প্যারাফ্রেজ করবেন। সো মানে আপনি যখন নিজে একটা জিনিস করতে পারবেন তখন কিন্তু আপনি সেই জিনিসটা ধরতেও পারবেন। সো আপনি যদি প্যারাফ্রেজিং করতে পারেন, আপনি প্যারাফ্রেজিং ক্যাচও করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমি বলবো প্যারাফ্রেজিং একটু প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা, তারপর কি ডে 17-এ কি রিডিং স্পিড ড্রিলস, 80% অ্যাকুরেসি টার্গেট, রিডিং স্পিড ড্রিলস। এখন এখানে আপনার স্পিড রিডিং একটা বই আছে অ্যাকচুয়ালি, স্পিড রিডিং বুক নামে, ওইখানে আপনার হচ্ছে কীভাবে বই তাড়াতাড়ি পড়ে সেটা শেখায়, ওইটাও ট্রাই করতে পারেন। এটা এমনি একটা অ্যাডভাইস দিলাম। আরেকটা হচ্ছে কি যে স্পিড রিডিং ড্রিলস, মানে বেশি বেশি করে পড়বেন, তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করবেন, কিন্তু ট্রাই করবেন কি 80% অ্যাকুরেসি থাকবে আপনার টার্গেট। ফার্স্টেই তো ইনিশিয়ালি তো আপনি 100% পেয়ে যাবেন না, আর 80-র চেয়ে কমও হতে পারে, বাট ট্রাই করবেন যেন ওই লেভেলে চলে যেতে পারেন। ঠিক আছে? আর ভোকাবুলারি বিল্ডিং করবেন, ভোকাবুলারি বাড়াবেন আস্তে আস্তে। আচ্ছা, ডে 18 to 19 রাইটিং ম্যারাথন, 18 থেকে 19তম দিনে রিটেন। এখানে কিন্তু আমরা ইন্টেন্সিভ প্র্যাকটিস করছি, এতদিন আমরা একটু রিল্যাক্সড ওয়েতে শিখেছি, নিজেদের ভুলগুলোকে দেখেছি, এখন আমরা জাস্ট প্র্যাকটিসের উপর থাকবো। আচ্ছা, রাইটিং ম্যারাথন, 2টা টাস্ক 1 প্লাস 2টা টাস্ক 2, টাস্ক 1 2টা, টাস্ক 2 2টা। আর সেলফ অ্যাসেস করবেন যে আমার টাস্ক রেসপন্স কি ঠিক আছে, আমার গ্রামার রেঞ্জটা কি ঠিক আছে, আমি কি ভালো ওয়েতে গ্রামারগুলোকে ঠিক করে লিখতে পারতেছি, তারপর আমার টাস্ক রেসপন্সটা আমার কাছ থেকে যেটা চাচ্ছে ওরা আমি তাদেরকে সেটা প্রোভাইড করতে পারছি।
তারপর ডে 20-তে কি স্পিকিং ফুল প্র্যাকটিস করবেন, পার্ট 1 to 3 অন টপিকস এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, আর মিরর প্র্যাকটিস করবেন আর রেকর্ড করবেন। আচ্ছা, এরপর ডে 21-এ কি ফুল মক টেস্ট দিবেন 3 সেকশনস অ্যান্ড স্কোরটাকে অ্যানালাইসিস করবেন অ্যান্ড উইক এরিয়াসগুলো আবার আইডেন্টিফাই করবেন। যেমন ধরেন আপনি ফুল, এই যে এক্সাম্পলটা কি, যে ফুল মক টেস্টটা দেওয়া শেষে আপনি কি দেখলেন যে আপনার হচ্ছে লিসেনিং সেকশন 4-এ গিয়ে আপনার একটু উইক পয়েন্টস আছে। তো যখন একটা উইক পয়েন্টস পাবেন ওইটাকে টার্গেট করে নেবেন। এই যে ফেজ 4 দেখেন, উইক পয়েন্টসগুলোকে তো আইডেন্টিফাই করলেন, উইক পয়েন্টস আইডেন্টিফাই করার পর এখন কি টার্গেটেড প্র্যাকটিস, দিন 22 থেকে 25 টার্গেটেড প্র্যাকটিস। এখন কিন্তু আপনার ফুল জিনিসগুলো করার সময় নেই, বিকজ আমি বলি যখন আপনি এই পার্টগুলোতে চলে এসেছেন, মানে এটা জাস্ট 30 ডে প্ল্যান, কিন্তু আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি দেখেন, একটু দেখাই আপনাদেরকে। এখানে আপনি কিন্তু কি করলেন, আপনি এই যে ফুল মক টেস্ট দিলেন, নিজের স্কোরকে অ্যানালাইসিস করলেন, তার আগে কিন্তু যে আপনি প্র্যাকটিস করেই যাচ্ছেন। সো প্র্যাকটিসের একদম পরেও দেখবেন কি প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনি কিছু জিনিস ভালো পারতেছেন। কুইকলি রিডিংয়ের একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি দেখতেছেন যে আপনার ট্রু ফলস ভালোই যাচ্ছে, আপনি দেখতেছেন এটাতে আপনি ভালোই মার্কস পাচ্ছেন, ট্রু ফলস নট গিভেনে এটাতে আপনি ভালোই মার্কস পাচ্ছেন। তারপর এমসিকিউ যেটা আছে সেটাতেও ভালোই মার্কস পাচ্ছেন। এখন দেখলেন যে কি আপনার হেডিংসে মার্কস কম আসতেছে, এটা আপনি অ্যানালাইসিস করে বের করতেছেন। আপনার এই যে কি বলে এক্সামটা দেখে আপনার অ্যান্সার্সগুলো দেখতেছেন যে আপনার ট্রু ফলসে মার্ক ভালোই আসতেছে, এমসিকিউতেও ভালোই আসছে, হেডিংয়ে একটু খারাপ আসছে, ঠিক আছে। তারপর লিসেনিংয়ের ক্ষেত্রে ধরেন দেখলেন এই যে লিসেনিং সেকশন, লাস্টের সেকশনটাতে আপনার একটু প্রবলেম হচ্ছে, লিসেনিংয়ের লাস্ট সেকশনে, সো এটাতে আপনার খারাপ আসতেছে। রাইটিংয়ে আপনার টাস্ক 2 ধরেন ভালো, বা টাস্ক 1-এ একটু কঠিন লাগতেছে, ঠিক আছে, বা টাস্ক 2 হয়তো বা কঠিন লাগতেছে, আপনার একটু যে কোনো একটা টাস্ক আপনার কঠিন লাগতেছে, একটা পারতেছেন আরেকটা একটু পারতেছেন না, ঠিক আছে, এরকম হতেই পারে। এরপর স্পিকিংয়ের ক্ষেত্রে ধরেন আপনার ইন্ট্রো আর ডিসকাশন ভালো যাচ্ছে, বাট আপনি কিউ কার্ডে একটু দুর্বল, ঠিক আছে, আপনি একটু কিউ কার্ডে আপনার একটু প্রবলেম হচ্ছে। স্পিকিংয়ের ক্ষেত্রে কি আপনার কিউ কার্ডে একটু প্রবলেম হচ্ছে। সো এই যে ছোটো পার্টগুলোতে কিন্তু প্রবলেম থাকতেই পারে। সো আমাদের এই পর্যায়টা শেষে আমরা কিন্তু দেখতে পারবো, আমরা লিটারালি চোখের সামনে দেখতে পারবো যে আমাদের কোন জায়গায় মার্ক কম আসতেছে, বিকজ আপনি তো মক টেস্ট দিচ্ছেন, আপনি তো নিজেকে ইভ্যালুয়েট করতেছেন, আপনার মক টেস্ট দিয়ে নিজেকে দেখতে পারবেন যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, আপনার কোন জায়গায় সমস্যাটা কি, ঠিক আছে। আচ্ছা, সো আফটার দ্যাট তখন আপনি কি করবেন, টার্গেটেড প্র্যাকটিস। আপনি যে এই যে জায়গাগুলোকে, যে এই যে পার্টসগুলো দেখলেন যেখানে আপনার উইকনেস আছে, দুর্বলতা আছে, ওই পার্টগুলোকে আপনার কি করতে হবে, ওই পার্টগুলোকে আপনার 2 আওয়ার্স পার ডে এভাবে প্র্যাকটিস করতে হবে। আর ভোক্যাব রিভিউ করবেন। ভোক্যাব রিভিউটা হচ্ছে, এটা করতেও বেশি সময় লাগে না, সো এটা যখন তখন করে নেবেন, বাট ভোক্যাবসটা খুব দরকার আমাদের। আচ্ছা, এই যে এটা কি আমাদের 22 থেকে 30 দিনের ফাইনাল রিভিশন, ঠিক আছে। দেখেন 26 থেকে 28-এ কী করবেন, 3 ফুল লেংথ মক্স ফ্রম ক্যামব্রিজ বুকস, আর এক্স্যাক্ট টাইমিংটা কি, নো ব্রেকস, কারণ আপনার রিয়েল এক্সামটাতে আপনাকে কোনো ব্রেক দেওয়া হবে না। আপনাকে লিসেনিং টেস্ট দেওয়ার পর বললেন আচ্ছা 10 মিনিট একটু চাটা খেয়ে আসেন, তারপর একটু নাস্তা খাওয়ার ব্রেক দিবে, এরকম কিছু দিবে না আপনাদের হচ্ছে পুরো 3 ফুল লেংথ মক টেস্ট দিতে হবে। আর এই মানে আপনারা তো প্র্যাকটিস করবেন এটা, বাট রিয়েল এক্সামে আপনাকে কোনো ব্রেক দেওয়া হবে না। প্র্যাকটিসেও ট্রাই করবেন নিজেকে কোনো ব্রেক না দেওয়ার, আপনি একদম টানা এক্সামটা দিবেন, সো দ্যাট রিয়েল এক্সাম সিচুয়েশনটাকে সিমুলেট করতে পারেন। আচ্ছা, এরপর ডে 29-এ কি, লাইট রিভিউ, কমন টপিকসগুলো রিভাইজ করবেন অ্যান্ড রিল্যাক্সেশন টেকনিক্সগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা দরকার কেন আমাদের এই রিল্যাক্সেশন টেকনিক্স, বা ওয়াই ডু উই নিড টু ডু দিস, সেটা আমি আপনাদের একটু বলি। যে মাঝে মাঝে আমাদের এরকম হয় যে দিস ইজ আ বিগ থিং ফর আস, তাই না, এই যে আইএলস এক্সামটা আমরা যারা দিব, বা আপনারা যারা ভিডিওটা এতটুকু দেখেছেন, সো আমাদের জন্য দিস ইজ আ ভেরি বিগ থিং, বিকজ উই আর ট্রাইং টু গেট বেটার অ্যাট দিস। এটার উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, যে আমরা অ্যাব্রডে যাবো, বা উই আর ট্রাইং টু গো টু আ ফরেন কান্ট্রি, অ্যান্ড দ্য আইএলস এক্সাম ইজ আ ভেরি বিগ থিং ফর আস। সো এই জিনিসটা যে আমাদের করতে হবে টু মেক শিওর যে, কি জানি বলতেছিলাম, সরি আই এম গোয়িং অফ টপিক। সো এটা অ্যাকচুয়ালি একটা বিগ থিং ফর আস, সো দ্যাটস ওয়াই কি আমাদের নার্ভাসনেসটা বেশি কাজ করে এটার জন্য। সো নার্ভাসনেস কাজ করলে মাঝে মাঝে এমন কি হয় যে আমরা পারা জিনিস ভুল করি। ধরেন আপনি এক্সামের আগে আপনার ব্রেইন এত নার্ভাস এই জিনিসটার ব্যাপারে, আপনার 2 দিনের মাথা থেকে সব চলে গেছে,
2 দিনে পড়াটা ভুলে গেছেন, এক্সাম হলে গিয়ে হাত কাঁপতেছে, কি ইউ আর ভেরি নার্ভাস ইন জেনারেল। এই জিনিসটা আমাদের করা যাবে না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা কী করবো, আমরা কিছু রিল্যাক্সেশন টেকনিক্স প্র্যাকটিস করবো। দের ইজ দিস ভেরি গুড ব্রিদিং টেকনিক, এটাকে হচ্ছে বক্স ব্রিদিং বলে। আমি একটু লিখে দিই আপনাদেরকে, এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। দ্য টেকনিক ইজ বক্স ব্রিদিং। এই যে বক্স ব্রিদিং টেকনিকটা যদি ট্রাই করেন, দিস ইজ আ ভেরি এফেক্টিভ থিং। এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা টেকনিক। এটা হচ্ছে আপনার ব্রেইনটাকে ফ্লাইট অর ফাইট রেসপন্স থেকে সরায় দেয়। ও ব্রেইনটাকে বলে যে ইউ ক্যান কাম ডাউন নাও। যখন সে নার্ভাস হয়েছে তাকে বলে ইউ ক্যান কাম ডাউন। ছোটো করে বলে দিই, ব্রিদিং টেকনিকটা এরকম যে আপনি হচ্ছে 5 সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, এরপর 5টা সেকেন্ড নিঃশ্বাসটাকে ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দিবেন। হোয়াট ইট ডাজ ইজ ইট রিল্যাক্সেস ইউর বডি। এটা আপনার ব্রেইনটাকে বলে যে ইউ ক্যান কাম ডাউন, আপনি শান্ত থাকতে পারবেন। সো এই রিল্যাক্সেশন টেকনিকটা ধরেন এটা যখন তখন করতে পারেন, রাতে ঘুমানোর আগে 5-6 বার করবেন, বা যখনই নার্ভাস লাগবে তখনই জিনিসটা করবেন। 5 সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, 5 সেকেন্ড ভিতরে ধরে রাখবেন, আর 5 সেকেন্ড মুখ দিয়ে ছাড়বেন, সেটা আস্তে আস্তে ছাড়বেন। সো দ্যাটস আ ভেরি গুড রিল্যাক্সেশন টেকনিক। এই জিনিসটা করলে হচ্ছে কি আপনার নার্ভাসনেস অনেক কমে আসবে আস্তে আস্তে। সো এই যে আর ডিপ ব্রেথস নেবেন, শ্যালো ব্রিদিং করবেন না। শ্যালো ব্রিদিং করলে কি আপনার হার্টবিট ফাস্ট হয়ে যাবে, ইউ উইল গেট মোর নার্ভাস। সো ডিপ ব্রিদিং করবেন। আর ডে 30, এই জিনিসটা ডে 30 শোনেন, আমি যদি আপনাদেরকে বলি যে ডে 1 থেকে 29-এর চেয়ে ডে 30টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইটস বিকজ আপনার কি করতে হবে ডে 30তে আপনি যত পারেন রিল্যাক্স করবেন। ডে 30তে কোনো প্রকারের স্ট্রেস নিতে যাবেন না, ঠিক আছে? ডে 30 ইজ নট ফর স্ট্রেস। কারণ আপনি যদি ডে 30তে বেশি স্ট্রেস নেন অ্যান্ড রাতে না ঘুমান, আপনার এক্সাম মাস্ট খারাপ যাবে। মেক শিওর আপনি এক্সামের আগের দিন রাতে একটা ফুল 8 আওয়ার্স স্লিপ পাচ্ছেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঘুম মানুষের জন্য খুবই দরকার। আমাদের মাথা চলে না, আমাদের ব্রেইন সচলভাবে চলে না যদি আমরা না ঘুমাই। আমাদের 8 ঘন্টা ঘুম খুবই দরকার। সেটা আপনি ভেঙে ভেঙে 4 ঘন্টা ঘুমাইলেও যেটা, আর সেটা আপনি একটানা 8 ঘন্টা ঘুমাইলেও যেটা, দুইটাই বোথ অফ দেম উইল ওয়ার্ক ফর ইউ। বাট 8 ঘন্টা 24 আওয়ার্সের মধ্যে, আমি যেটা বলতে চাচ্ছি যে 24 আওয়ার্সের মধ্যে আপনার 8 আওয়ার্স মিনিমাম স্লিপ খুবই দরকার। এটা ছাড়া এটা মাথায় রাখবেন যে ডে 30 লাস্ট দিনটা, এক্সাম ধরেন লাস্ট দিন যেটা, বা এক্সামের আগে দিয়ে যে দিনটা, এটা ডে 30, ঠিক আছে? বাট আপনি যদি ডে 30 এর পরেই এক্সাম দেন, মাথায় রাখবেন যে লাস্ট দিনটা ভুলেও নিজেকে টর্চার করবেন না। লাস্ট দিনে হচ্ছে খাওয়া দাওয়া করবেন ভালো করে, রেস্ট নেবেন ভালো করে, ঘুমাবেন ভালো করে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন ফাইনাল চেকলিস্টটা কি, আপনার আইডি, পেন্সিলস এগুলো রেডি করে রাখবেন অ্যান্ড সিমুলেট টেস্ট দে মর্নিং রুটিন, যে সকালে উঠে কী করবেন। সকালে উঠে ধরেন একটু কফি খাচ্ছেন বা ভালো করে খাওয়া দাওয়া করে নিচ্ছেন। সো এভাবে হচ্ছে কি আপনি 30 ডেজের প্ল্যানটা করতেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু সেলফ স্টাডি টিপস দেখি। সেলফ স্টাডি টিপসের মধ্যে কি, যে লিসেনিংয়ে 7+এর জন্য সিনোনিমস শুনুন, আর সেকশন 4-এ নোট অ্যাব্রিভিয়েশনস। আর ডেইলি কি বিবিসি লার্নিং ইংলিশ, এখান থেকে আপনি হচ্ছে অডিও শুনতে পারবেন, টেস্ট নিতে পারবেন। অ্যান্ড মিস্টেক্স কি, স্পেলিংগুলো ফিক্স করা, ঠিক আছে? আর রিডিংয়ের স্পিড প্লাস অ্যাকুরেসি দেখেন, কোয়েশ্চেন টাইপ মাস্টার করেন, যে ম্যাচিং ইনফরমেশনগুলোকে কীভাবে তাড়াতাড়ি লোকেট করা যায়, হাউ টু লোকেট দেম ফাস্ট, এগুলো মাস্টার করেন। ভোকাবুলারি কি, রুট ওয়ার্ডসগুলো লাগবে। এখন ওয়ার্ডসগুলো আপনি কোথা থেকে পাবেন ভোকাবুলারির জন্য, আপনি ডেইলি নিউজ পেপার পড়তে পারেন, ঠিক আছে? অনলাইনে হাজার আর্টিকেল আছে। একটা জিনিস কি, যে আপনার এক্সামে হচ্ছে বেশিরভাগ সময় আইএলটিএস রিডিংয়ে এরকম কোনো নিউজ আর্টিকেল বা রিসার্চ পেপারের কিছু দিয়ে দেয় তারা প্যাসেজ হিসেবে। সো এই জিনিসগুলো আপনারা কি অনলাইনেও অনেক আর্টিকেল থেকে পড়ে নিতে পারবেন। তাহলে কি আপনি সিমিলার ওয়ার্ডসগুলোর সাথে নিজেকে পরিচয় করায় রাখতে পারবেন, যে আচ্ছা এরকম ওয়ার্ডসগুলো আসে, এগুলোর মিনিংও আমি শিখে নিচ্ছি। তাহলে কি আপনি রিয়েল এক্সামটাতে ওই ওয়ার্ডসগুলো দেখলে ভয় পাবেন না, হারায় যাবেন না। আচ্ছা, আর রাইটিংয়ের কি, টাস্ক 1-এ কিন্তু ওভারভিউ মাস্ট, আর টাস্ক 2-এর ক্ষেত্রে 4টা প্যারাগ্রাফ, এক্সাম্পলস ফ্রম বিডি, মানে এক্সাম্পলসগুলো কি, যে এগুলো আপনার হচ্ছে যে কোনো জায়গা থেকে দেখে নেবেন। ট্রাফিক ইন ঢাকা, দিজ আর এক্সাম্পলস। তারপর লিঙ্কিং ওয়ার্ডস খুবই দরকার। এগুলো হচ্ছে কুইক নোটস আপনারা নেবেন। আমি একটু আপনাদেরকে বুঝাই দিই, প্রত্যেকটা কি একটু ভেগলি লেখা, তো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এখানে হবে, এটা অ্যাকচুয়ালি 4, দিস ইজ 4, এটা বাংলায় লেখা 4। সো এক্সাম্পলস ফ্রম বিডি, এক্সাম্পলস ফ্রম বাংলাদেশ, যে ট্রাফিক ইন ঢাকা, মানে যে কোনো কিছু রিলেটেডই তো আপনার
এসেস লিখতে হতে পারে। সো দিজ আর এক্সাম্পলস, এগুলো এক্সাম্পলস দেখে প্র্যাকটিস করবেন। মোর অর লেস আপনার মানে এই ট্রাফিক রিলেটেড কোয়েশ্চেন্স বা এডুকেশন রিলেটেড কোয়েশ্চেন্স, দিজ আর প্রিটি কমন, এগুলো বেশিরভাগ সময় আসে। আর লিঙ্কিং ওয়ার্ডসগুলো খুবই দরকার। লিঙ্কিং ওয়ার্ডস আর ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ whenever you are writing, আপনি যখন জাস্ট ফুল স্টপ দিয়ে দিয়ে একটা একটা করে সেন্টেন্স লিখবেন, ইট ডাজেন্ট সাউন্ড নাইস অ্যান্ড ইট ডাজেন্ট লুক নাইস ইদার, ইটস জাস্ট অকওয়ার্ড। সো লিঙ্কিং ওয়ার্ডস খুবই দরকার, যে মোর ওভার, হাউ এভার, এসব লিঙ্কিং ওয়ার্ডসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ওয়ার্ড কাউন্ট চেক করবেন, আমাদের কিন্তু ওয়ার্ড কাউন্ট একটা লিমিটে থাকতে হবে। এখন আমি বলবো যে টাস্ক 2 এর জন্য anywhere from 250 to 280 words is fine। এর চেয়ে বেশি দরকার নেই, এর চেয়ে কমও দরকার নেই। এই মিড পয়েন্টটাতে থাকা ট্রাই করবেন, এই মিড পয়েন্টটাতে থাকা ট্রাই করবেন, দ্যাটস দ্য বেস্ট প্লেস। আর স্পিকিংয়ে কি ফ্লুয়েন্সি বুস্ট করার চেষ্টা করবেন। বুস্ট করার জন্য কি করতে হবে, ফিলার্স কমাবেন। ফিলার্সগুলো কি এই ফিলার্সগুলো কমাবেন কথার মাঝখানে। অ্যান্ড ইডিয়মস ইউজ করবেন, যে পিস অফ কেক, দিস ওয়াজ সাচ অ্যান ইজি থিং, ইট ফেল্ট লাইক আ পিস অফ কেক টু মি, এই জিনিসগুলো। আর পার্ট 2, পিল মেথডটা কি, পয়েন্ট, এক্সপ্লেইন, এক্সাম্পল, লিঙ্ক। এই পিল মেথডটা ট্রাই করবেন, যে আপনি যখন কোনো কিছুর ব্যাপারে বলবেন, ফার্স্টে সেই পয়েন্টটা বলবেন, দেন আপনার পয়েন্টটাকে এক্সপ্লেইন করবেন, দেন ওই এক্সপ্লেনেশন অনুযায়ী একটা এক্সাম্পল দেবেন, অ্যান্ড এক্সাম্পলটাকে এরপর কী করবেন, লিঙ্ক করে দিবেন পরের আইডিয়ার সাথে, পরের পয়েন্টের সাথে, ওইভাবে চলে যাবেন। এভাবে হচ্ছে কি কন্টিনিউয়াসলি কথা বলতে থাকতে পারবেন। ডেইলি 10 মিনিটস মিরর টক করবেন, ঠিক আছে? আচ্ছা, আর অফিসিয়াল ফ্রি রিসোর্সের মধ্যে এগুলো একটু দেখেন ভালো করে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ওদের আইএলস রেডি অ্যাপ আছে, প্লাস ফ্রি মক্স আছে, ঠিক আছে? আর প্র্যাকটিস টেস্টের পিডিএফস ওরা দিয়ে দেয়। আইডিপি আইএলস থেকে কি আপনার ফ্রি স্যাম্পলস পাবেন, ওয়েবিনার্সও পাবেন, ক্যামব্রিজ আর হচ্ছে কি ক্যামব্রিজ আইএলসের 1 to 18 এর ফ্রি পিডিএফসগুলো নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এখানে লিঙ্কও দেওয়া আছে, সো ইউ গাইস ক্যান লাইক টেক এ স্ক্রিনশট আর একটু ভিডিওটা পজ দিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসগুলো যদি দেখেন, আইএলস লিজ, এটা একটা ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটও। ওর ওয়েবসাইটে হচ্ছে আপনার 500+ ফ্রি লেসন্স পাবেন অ্যান্ড মডেল অ্যান্সার্স পাবেন। আর এই যে বেস্ট, এটা টেস্টের জন্য, মানে এই যে আপনি যে মক টেস্ট যদি দিতে চান, মক বা ফ্রি টেস্টগুলো দিতে চাইলে, দিজ আর দ্য বেস্ট ওয়েবসাইটস, মাই টেস্ট অ্যান্ড মাগুশ। আমি পার্সোনালি মাগুশ প্রিফার করি, আপনারা ওটাতে ট্রাই করতে পারেন। আচ্ছা, সো আর ইউটিউবে হচ্ছে কি, ইউটিউবে এই চ্যানেলগুলো হচ্ছে খুবই ভালো। একটা হচ্ছে আসাদ ইয়াকুব, এখানে আপনার লাইভ ক্লাসেস পাবেন। দেন দেয়ার্স E2 IELTS। E2 IELTS-এ আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি, E2 IELTS-এর এই জিনিসটা খুবই নাইস। সেটা হচ্ছে কি, এই যে সেকশন ওয়াইজ টিউটোরিয়ালস। সো সেকশন ওয়াইজের ক্ষেত্রে আপনার হচ্ছে কি করাবে ওরা, যে একটা পার্ট করে আপনাকে শেখাবে, এই পার্টটা। আর দেখেন এই স্ট্রাকচারটার সাথে আমাদের এই যে 30-ডে প্ল্যানটা, সেটার সাথে কিন্তু এটা খুবই ম্যাচ করে, যে আপনি একটা পার্ট করে পড়তেছেন, আপনি কিন্তু সব একসাথে পড়েই যাচ্ছেন না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই E2 IELTS-টা ভালো হবে। আর দেন দেয়ার্স আইএলস লেস, যে তার অফিসিয়াল ইস্যু, তারপর ফার্স্ট ট্র্যাক আইএলস, এরকম অনেকগুলো চ্যানেল আছে। অ্যান্ড দেয়ার্স অলসো আদার চ্যানেল, সেটা হচ্ছে আইএলস অ্যাডভান্টেজ। আমি একটু লিখে দিই। এই যে এটাও ট্রাই করতে পারেন, ওগুলোর পাশাপাশি দিস ইজ আনাদার চ্যানেল, দিস ওয়ান ইজ গুড অ্যাজ ওয়েল। আপনারা হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন, ফ্রি রিসোর্সেস, এখান থেকে আপনারা আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন, আপনার ইউটিউবে ওদের ক্লাসেস দেখে নিতে পারবেন। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য লাইভ সেশন অ্যান্ড 30-ডে প্ল্যান। এখন আপনারা হচ্ছে এই প্ল্যানটাকে আরেকবার বলে দিচ্ছি, যে এই প্ল্যানটা কিন্তু আপনাদের এমন না যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড অ্যান্ড লাইন টু লাইন মুখস্থ করে নিতে হবে। ইউ গাইস ক্যান ইম্প্রোভাইজ বেসড অন ইউর নিডস। আপনার যদি এটা এক্সটেন্ড করতে হয় বা কোনো পার্ট একটু কমিয়ে বা বেশি করে পড়তে হয়, দ্যাটস আপ টু ইউ, বাট হোপফুলি দিস হেল্পড ইউ আ লট। Once again, I'll talk to you guys sometime later. Thank you.